আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে এসএসসি 24 অ্যান্ড 25 স্পেশাল বোর্ড স্ট্যান্ডার্ড ওয়ান শট সিকিউ ক্লাস। আর আমরা ক্লাসটা করব হচ্ছে মানব স্বায়ত্তত্ব, শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারের উপর। তো শ্বসন ও শ্বাসক্রিয়ার উপর গত দিন আমাদের একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস হয়েছে। তো সেই ক্লাসে চেষ্টা করেছি এই অধ্যায়ের যাবতীয় এমসিকিউ গুলোকে একদম যেগুলোতে ডিটেলসে সলভ করে দেওয়ার। তো তোমরা যারা ক্লাসটা দেখো নাই তোমরা গ্রুপ থেকে বা ইউটিউব থেকে ক্লাসটা করে ফেলতে পারবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা শ্বসন ও শ্বাসক্রিয়ার সিকিউ নিয়ে আলোচনা করব। তো শ্বসন ও শ্বাসক্রিয়া অর্থাৎ আমাদের জুলজি পঞ্চম যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা আসলে আমাদের এমসিকিউ এবং সিকিউ দুইটার জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে একে তো এটা শর্ট সিলেবাস ইনক্লুডেড যারা এসএসসি 24-এ পরীক্ষা দিবে। দেন হচ্ছে এটা হচ্ছে একই সাথে তোমার অ্যাডমিশন এই ক্ষেত্রে প্রচুর কোশ্চেন চলে আসে, প্রচুর এমসিকিউ আসে। মেডিকেল এপ্টিটিউড টেস্ট বলো বা বিভিন্ন ভার্সিটির যে বায়োলজি যে কোশ্চেন সেখানে কিন্তু প্রচুর কোশ্চেন আসে এই শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে। আর এখান থেকে বেসিক্যালি কিছু মেকানিজম লাগে যেটা আসলে তোমাদের মেইন এসএসসি পরীক্ষাতে সিকিউতে চলে আসে। কেমন? তো আমরা চেষ্টা করবো এখান থেকে যতগুলো জ্ঞানমূলক কোশ্চেন রয়েছে, যতগুলো অনুধাবনমূলক কোশ্চেন রয়েছে, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক কোশ্চেন যেগুলো রয়েছে সবগুলোকে ডিটেলসে সলভ করার। ওকে? তো কোনোটা বুঝতে সমস্যা হলে বা যদি রিপিট করতে প্রয়োজন হয় তোমরা কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবে। আমি ইনশাআল্লাহ কমেন্টটা পুরো লাইভ ক্লাসটা জুড়ে কমেন্টটা ফলো করবো। কেমন? ওকে, তো আমরা শুরু করতেছি। দেখি আজকে আমাদের প্রথম এমসিকিউটা কি রয়েছে, সরি প্রথম জ্ঞানমূলকটা কি রয়েছে। তো প্রথম জ্ঞানমূলক কোশ্চেনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে শ্বসন কি। ওকে, শ্বসন কি? শ্বসন কি এটার শ্বসনের ছোট একটা সংজ্ঞা চেয়েছে। কেমন? তা শ্বসন হচ্ছে কি, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, দেখো এটা কিন্তু তোমাকে তোমার বইয়ের মতো করে একটা সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করতে হবে। বইয়ে যে তোমার সংজ্ঞাটা রয়েছে যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কি করে, জীব পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দিয়ে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দিয়ে তার যে শোষিত খাদ্যবস্তুকে সে জারিত করে কি তৈরি করবে, এটিপি বা শক্তি তৈরি করবে এবং উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। সেই প্রক্রিয়াকে আমরা বলবো শ্বসন। বুঝতে পারছি? তার মানে যদি আমি আরেকটু গুছিয়ে বলি তাহলে হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব বাতাস থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে তার দেহে শোষিত খাদ্যবস্তুকে বা খাদ্যবস্তু থেকে কি করবে, সে হচ্ছে খাদ্যের স্থিতিশক্তিকে রাসায়নিক শক্তি রূপে মুক্ত করবে। সেই প্রক্রিয়াকে আমরা বলবো শ্বসন বা রেসপিরেশন। বুঝতে পারছি? চট্টগ্রাম বোর্ড 2015 সালে কোশ্চেন কিন্তু আমি যেটা বললাম সেটা, এবং পাশাপাশি বইটা একটু দেখে এই সংজ্ঞাটা আনসার করে ফেলবে। তো 2 নম্বর কোশ্চেনটা দেখি, ডায়াফ্রাম কি? ডায়াফ্রাম যেটা আসলে বাংলাটা হচ্ছে মধ্যচ্ছদা, তাই না? ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা কি? দেখো দুইটা বোর্ডে কিন্তু চলে আসছে। একটা হচ্ছে তোমার এই যে বি বোর্ড না, বরিশাল বোর্ড 2019 আর হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 চলে আসছে। তো ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা কি? যদি তোমাকে যেহেতু ক নাম্বারে জ্ঞানমূলক কোশ্চেন তাহলে তুমি কি আনসার দিবা যে মানবদেহের বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথককারী পেশিবহুল পর্দাকে বলা হয় ডায়াফ্রাম। কি বলো ভাই? মানবদেহের বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথককারী পেশিবহুল পর্দাকে বলবো ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। বুঝতে পারছি? আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা এটা হবে যে প্লুরা কি। কেমন? 3 নম্বর কোশ্চেনটা যদি দেখি আমরা প্লুরা কি বলতো? আমরা প্লুরার ক্ষেত্রে সংজ্ঞা বলবো যে ফুসফুস যে দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলা হবে প্লুরা। বা আরো সহজভাবে বলতে চাইলে তুমি বলতে পারো ফুসফুসের আবরণকে বলা হবে প্লুরা। কেমন? তো প্লুরাকে সঙ্গে কি দিব ভাই? যে ফুসফুসের আবরণকে বলা হবে প্লুরা। ওকে, তারপর দেখো তো অ্যাপিগ্লোটিস কি। অ্যাপিগ্লোটিস বা উপজিহ্বা কি? অ্যাপিগ্লোটিস বা উপজিহ্বা কি? সকল বোর্ড 2018 কিন্তু কোশ্চেনটা চলে আসছে। তো অ্যাপিগ্লোটিস থেকে সবচেয়ে বেটার সংজ্ঞা কোনটা হয়? সবচেয়ে ভালো সংজ্ঞা হয় যে স্থিতিস্থাপক তরুণাস্থি নির্মিত এক ধরনের অঙ্গ বা একটি অঙ্গ যেটা কি করে যেটা হচ্ছে আমাদের শ্বাসনালীর গহ্বরকে ঢেকে রাখে। ওকে, তাহলে কি বলতে পারি আমরা? যে স্থিতিস্থাপক তরুণাস্থি দ্বারা গঠিত একটি অংশ যা আমাদের শ্বাসনালীর গহ্বরকে ঢেকে রাখে তাকে বলবো অ্যাপিগ্লোটিস বা উপজিহ্বা। কেমন? শ্বাসনালীর গহ্বর মানে কি? মানে হচ্ছে আমাদের স্বরযন্ত্রের উপরের পার্টটুকু ঢেকে রাখে। ওকে, যেটা কি করে বলতো? স্বরযন্ত্রের উপরের পার্টটুকু ঢেকে রাখার মাধ্যমে সে গলবিল থেকে গৃহীত খাদ্যটাকে সে স্বরযন্ত্রে প্রবেশ করতে না দিয়ে সে সেটাকে আমাদের কোথায়? অন্ননালী পথে পাঠিয়ে দিবে। কেমন? আচ্ছা, পরে দেখো ভেস্টিবিউল কি। ভেস্টিবিউল কি? ভেস্টিবিউল বা নাসা গলবিল। ভেস্টিবিউল বা নাসা গলবিল হচ্ছে, বা তুমি যেটাকে বলতে পারো যে নাসা গহ্বর বলতে পারি আমরা। ভেস্টিবিউল বা নাসা গহ্বর হচ্ছে আমাদের
সম্মুখ নাসারন্ধ্র এবং পশ্চাৎ নাসারন্ধ্রের মাঝামাঝি যে জায়গাটা সেটা। কেমন? তার সম্মুখ নাসারন্ধ্র এবং পশ্চাৎ নাসারন্ধ্রের মাঝামাঝি জায়গাকে বলবো আমরা ভেস্টিবিউল। ওকে, পরে দেখো ব্রঙ্কাস কি। ব্রঙ্কাস কি, যেটা এক বচনে আমরা বলতে পারি ব্রঙ্কাই, ব্রঙ্কাই বা ব্রঙ্কাস, যাই হোক। তো ব্রঙ্কাস কি? ব্রঙ্কাস হচ্ছে আমাদের ট্রাকিয়াটা ভাগ হয়ে দুটো ফুসফুসে প্রবেশের আগ মুহূর্তে, ট্রাকিয়া ভাগ হয়ে দুটি ফুসফুসে প্রবেশের আগ মুহূর্তে যে শ্বাসনালীটা গঠন করে সেটাকে বলি আমরা ব্রঙ্কাস। বুঝতে পারছি? ট্রাকিয়া দ্বিবিভক্ত হয়ে দুটো ফুসফুসে প্রবেশ করলে সেই পার্টটাকে আমরা বলি ব্রঙ্কাস। কেমন? আচ্ছা, তারপরে গ্লটিস কি? বেসিক্যালি গ্লটিস না, এটা হচ্ছে এপিগ্লটিস। কেমন? এটা হচ্ছে এপিগ্লটিস হবে। এপিগ্লটিস কিন্তু সংজ্ঞা আমি অলরেডি বলে আসছি। ওকে, পরবর্তী দেখো ব্রঙ্কিউল কি। দেখো আমাদের যে ব্রঙ্কাসটা থাকবে সেই ব্রঙ্কাসটা আমাদের ফুসফুসের ভিতরে প্রবেশ করে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সৃষ্টি করবে সেটাকে বলবো আমরা ব্রঙ্কিউল। কেমন? আচ্ছা, পরে দেখো অ্যালভিউলার নালী। অ্যালভিউলার নালী হচ্ছে ফুসফুসের অ্যালভিউলার থলি এর সম্মুখ ভাগের অংশ, বা অ্যালভিউলার থলিতে বাতাসের প্রবেশের যে অংশটা সেটাকে বলবো আমরা অ্যালভিউলার নালী বা অ্যালভিউলার ডাক্ট। কেমন? এটা দেখতে কেমন হবে? বেসিক্যালি দেখো আমাদের এটা যদি একটা অ্যালভিউলাস হয়, আমরা জানি অ্যালভিউলাস হচ্ছে একটা বেলুনের মতো অংশ বা বায়ুথলির মতো অংশ, তার সামনে যে নালীটা থাকবে, যে নালী দিয়ে অ্যালভিউলাসে বাতাসটা প্রবেশ করবে, সেই নালীটাকে আমরা বলবো হচ্ছে অ্যালভিউলার নালী বা অ্যালভিউলার ডাক্ট। কেমন? আচ্ছা, পরবর্তী দেখো সম্মুখ নাসারন্ধ্র কি। সম্মুখ নাসারন্ধ্রের কয়েকটা ভাবে তুমি এটা আনসার দিতে পারো। তুমি বেস্ট ওয়ে হয় যে আমাদের যে আমাদের নাকের সামনের পার্টটা, যে পার্টটা দিকে হচ্ছে আমাদের বাতাসটা প্রবেশ করতেছে, বা তুমি এটা বলতে পারো এইভাবে যে আমাদের সম্মুখ নাসারন্ধ্র মানে হচ্ছে আমাদের নাকের নাকের যে দুইটা ছিদ্রপথ থাকে, যে ছিদ্রপথে আমাদের কি হয়, যে ছিদ্রপথের ভিতর দিয়ে আমাদের শ্বসনের ক্ষেত্রে বাতাস প্রবেশ করে সেটাকে বলবো সম্মুখ নাসারন্ধ্র। কেমন? আচ্ছা, পশ্চাৎ নাসারন্ধ্র কি? পশ্চাৎ নাসারন্ধ্র হচ্ছে নাসারন্ধ্রের ভিতর দিয়ে বা নাকের ভিতর দিয়ে বাতাস প্রবেশের পরে বাতাসটা যখন নাসাগলবিলে উন্মুক্ত হবে, যে অংশ দিয়ে আমাদের বাতাসটা নাসাগলবিলে উন্মুক্ত হবে সেই অংশকে বলবো হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র বা কোয়ানা। কেমন? পশ্চাৎ নাসারন্ধ্র বা কোয়ানা। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি 12 নম্বর কোশ্চেন, শ্বসন পথ কি। তো শ্বসন পথ কি, তোমরা হয়তো কোশ্চেন দেখে বুঝতে পারতেছো শ্বসন পথের ডেফিনেশনটা কি হতে পারে। যে আমাদের যে পরিবেশ থেকে বায়ুটা যে পথে আমাদের শ্বসন অঙ্গ বা ফুসফুস পর্যন্ত পৌঁছায় সে পথটুকুকে বলা হবে শ্বসন পথ বা রেসপিরেটরি ট্র্যাক্ট। কেমন? আচ্ছা, তারপর দেখো কোয়ানা কি। কোয়ানা কি হবে বলতো? একটু আগে বলে আসছিলাম কোয়ানি বা কোয়ানা। কোয়ানা হচ্ছে আমাদের পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্রকে বলা হয় হচ্ছে কোয়ানা। একদম খুবই কম্প্যাক্ট ডেফিনেশন দিবা, যেহেতু ক নাম্বারের কোশ্চেন, তোমাকে 1 নাম্বারের জন্য কিন্তু কি অত ডিটেলসে লেখার প্রয়োজন নেই। ওকে, পরবর্তী কোশ্চেনে যদি আমরা দেখি ডায়াফ্রাম কি, অলরেডি বলে আসছি ডায়াফ্রাম কি, 2 নম্বর কোশ্চেনে ছিল। তো ডায়াফ্রাম কি যদি আবার বলি, আমাদের বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথককারী পেশিবহুল পর্দাকে বলা হবে ডায়াফ্রাম। তো ডায়াফ্রামের কি ডেফিনিশন দিব ভাই? আমাদের বক্ষ গহ্বর এবং উদর গহ্বর পৃথককারী পেশিবহুল পর্দাটাকে বলবো ডায়াফ্রাম। কেমন? পরে দেখো সাইনাস কি। সাইনাস হচ্ছে আমাদের অস্থির ভিতরে আমাদের যদি আমরা বলি যে মুখমণ্ডলীয় কিছু অস্থি রয়েছে বা আমাদের কিছু মুখমণ্ডলীয় অস্থি রয়েছে, সেই অস্থির ভিতরে ফাঁকা জায়গাকে বলা হয় সাইনাস। তো সাইনাসের সংজ্ঞা কি দেবো আমরা? অস্থির ভিতরে ফাঁকা জায়গা বা অস্থির ভিতর বায়ুপূর্ণ কুঠুরিকে বলা হবে সাইনাস। কেমন? অস্থির ভিতরের বায়ুপূর্ণ কুঠুরিকে বলবো সাইনাস। ওকে, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি যে আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে শ্বসনের রাসায়নিক বিক্রিয়াটা লেখো। শ্বসনের রাসায়নিক বিক্রিয়া বলতে আসলে আমরা কোনটাকে বুঝি বলতো? শ্বসনের রাসায়নিক বিক্রিয়া বলতে এটা তুমি ডিরেক্ট লিখে দিবা, যে আসলে তুমি যদি ই দিয়ে লিখতে পারো সেটা বেটার। তুমি যদি একদম যে যে গ্লুকোজ বা ইয়ের সমন্বয় যেটা সেটা লিখতে পারলে বেটার। তাছাড়া তুমি 1 সেকেন্ড, আচ্ছা এতে গ্রুপে কি পোস্ট অ্যাপ্রুভ হয় নাই? ওকে, জাস্ট এ মিনিট, আমি আমাদের গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, যদি তোমাকে কোশ্চেন আসছে এক্ষেত্রে যে শ্বসনের রাসায়নিক বিক্রিয়াটি লিখো, তুমি কি লিখতে পারো বলো তো? তুমি একদম খুব সিম্পল ভাবে হচ্ছে ইয়ের বিক্রিয়াটা লিখতে পারো, যে আমরা জানি শ্বসনের ক্ষেত্রে কি হয়, C6H12O6
বা আমাদের গ্লুকোজটা, যেহেতু এটা অন্তঃশোষণের কথা বলতেছি, আমাদের গ্লুকোজটা কার উপস্থিতিতে জারিত হয়? আমাদের গ্লুকোজটা অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়। কত অণু পানি প্রয়োজন হয় ভাই এখানে? গ্লুকোজটা অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়, কি তৈরি হয়? একদম সহজভাবে লিখে দিবা, কি তৈরি হবে বলতো? এখানে এটিপি প্রোডাকশন হবে প্লাস বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। কেমন? এটা হচ্ছে আমাদের শ্বসনের রাসায়নিক বিক্রিয়া। এটা লিখলে মোটামুটি তোমার ক্ষেত্রে আনসার হয়ে যাবে। তো তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে যে উদ্ভিদ সাহিত্যতে যেখানে তোমরা একটা শ্বসনের বিক্রিয়াটা পাইছো, সেই হোল বিক্রিয়াটা এখানে না লিখলেও হবে। কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে বহিঃশ্বসন কি? বহিঃশ্বসন কি? দেখো 17 নম্বর কোশ্চেনটা হচ্ছে বহিঃশ্বসন কি? বহিঃশ্বসন হচ্ছে যে পরিবেশ থেকে পরিবেশ পরিবেশ থেকে যখন আচ্ছা, আমরা শ্বসনের সংজ্ঞাটা জানি কি পড়ছিলাম, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীব কি করে তার খাদ্যকে অক্সিজেনের সাহায্যে জারিত করে খাদ্যের রাসায়নিক শক্তিকে সে হচ্ছে রাসায়নিক স্থিতিশক্তিকে রাসায়নিক গতিশক্তিতে রূপান্তর করে, সেটাকে আমরা বলছি শ্বসন। ওকে, তো শ্বসনের দুইটা পার্ট, একটা হচ্ছে বহিঃশ্বসন, একটা হচ্ছে অন্তঃশ্বসন। তো বহিঃশ্বসন জিনিসটা কি? বহিঃশ্বসন জিনিসটা হচ্ছে যে প্রক্রিয়ায় কি হবে, বাতাস থেকে আমরা অক্সিজেনটা গ্রহণ করব এবং শ্বসনের ফলে উৎপন্ন বাই প্রোডাক্ট অর্থাৎ কার্বন ডাই অক্সাইড আমরা বাতাসে ত্যাগ করব, সেটা হচ্ছে বহিঃশ্বসন। ওকে, আর অন্তঃশ্বসনটা কি হবে? অন্তঃশ্বসন হবে ওই যে বহিঃশ্বসনের ফলে যে আমরা অক্সিজেনটা ত্যাগ করছিলাম, সে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তুটাকে জারিত করার প্রক্রিয়া হবে অন্তঃশ্বসন। বুঝতে পারছি? আচ্ছা, পরে দেখো সাইনোসাইটিস কি। একটু আগে সাইনাস কি সেটা আমরা পড়ে আসছিলাম, তাই না? আর সাইনাসের সাথে যদি তুমি আইটিস লাগাও তাহলে পেয়ে যাবে হচ্ছে সাইনোসাইটিস। তাহলে আমরা জানি যে কোন একটা অঙ্গের নামের শেষে যদি আইটিস থাকে, দ্যাট মিন্স ইনফ্লামেশন বা প্রদাহ। তাহলে সাইনোসাইটিস বলতে আমরা কি বুঝবো? সাইনাসের প্রদাহ। তো সংজ্ঞাটা আমরা কি দিব এইভাবে, যে ভাই সাইনোসাইটিস হচ্ছে ব্যাকটেরিয়া বা ছত্রাক ঘটিত কারণে, ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক ঘটিত কারণে যদি কখনো সাইনাসের প্রদাহ হয়, সেটাকে বলবো আমরা সাইনোসাইটিস। কেমন? আচ্ছা, দেখো এটা কিন্তু ঢাকা বোর্ড 2017, দিনাজপুর 2017, কুমিল্লা 2017, এই তিনটে বোর্ডে কিন্তু একই সেম কোশ্চেনটা রয়েছে সাইনোসাইটিস কি। কেমন? বুঝতে পারছি? আচ্ছা, আর গত ক্লাসে কিন্তু বুঝিয়েছিলাম যে সাইনোসাইটিসের ক্ষেত্রে যে এটা রয়েছে, অর্থাৎ তোমার যে আমাদের যে প্রত্যেকটা আলাদা আলাদা সাইনাসের ক্ষেত্রে প্রত্যেকটা সাইনোসাইটিসের ক্ষেত্রে কোথায় কোথায় ব্যথা হয়, এটার একটা গত ক্লাসে আমি লিখে দিয়েছিলাম। তো সেটা একটু দেখে নিবা, তাহলে কনফিউশনটা বাকিটুকু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, দেখো শ্বাসসংযোগ কি? আচ্ছা, শ্বাসসংযোগ বলতে আসলে আমরা কোনটাকে বুঝি? আমরা বুঝি হিমোগ্লোবিনকে। তাহলে তুমি এক কথায় আনসার দিবা যে মানবদেহে উপস্থিত বা আমাদের লোহিত রক্তকণিকে উপস্থিত হিমোগ্লোবিনকে বলা হবে শ্বাসরঞ্জক। আচ্ছা, এটা বুঝলাম যে হিমোগ্লোবিন আমাদের শ্বাসসংযোগ। এখন যদি বলি শ্বাসরঞ্জক কি? শ্বাসসংযোগ হচ্ছে এমন এক ধরনের পদার্থ যেটা কি করবে বলতো, যেটা হচ্ছে আমাদের শ্বসন কার্যের সাথে সংশ্লিষ্ট থাকবে। তাহলে শ্বসন কার্যের সাথে সংশ্লিষ্ট এক ধরনের রঞ্জক পদার্থকে বলবো আমরা শ্বাসসংযোগ। আমাদের ক্ষেত্রে শ্বাসসংযোগ কোনটা থাকে? আমাদের ক্ষেত্রে থাকে হচ্ছে হিমোগ্লোবিন। কেমন? আচ্ছা, তারপর দেখো অটাইটিস মিডিয়া কি। ওকে, অটাইটিস মিনস হচ্ছে কার্নের সংক্রমণ। কার্নের সংক্রমণকে আমরা বলি অটাইটিস। কেমন? কার্নের সংক্রমণকে বলি হচ্ছে অটাইটিস। আর মিডিয়া মিনস মধ্যকর্ণ, তাই না? সংক্রমণকে বলে অটাইটিস, আর মিডিয়া মিনস হচ্ছে কি মধ্য। ওকে, তাহলে দুটিকে একত্রে করলে কি হবে বলতো? মধ্যকর্ণের সংক্রমণ। মধ্যকর্ণের সংক্রমণকে আমরা বলবো অটাইটিস মিডিয়া। ওকে, তো কানের সংক্রমণকে বলি আমরা অটাইটিস। আর আমরা জানি কানের তিনটা পার্ট, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। আর যদি সেটা বহিকর্ণের সংক্রমণ হয় সেটাকে বলবো হচ্ছে অটাইটিস এক্সটার্না। যদি মধ্যকর্ণের সংক্রমণ হয় সেটাকে বলবো অটাইটিস ইন্টারনা বা অটাইটিস মিডিয়া। আর অন্তকর্ণের সংক্রমণ হলে সেটাকে বলবো হচ্ছে অটাইটিস ইন্টারনা। কেমন? তো অটাইটিস মিডিয়া বলতে আমরা কাকে বুঝতেছি? কানের সংক্রমণ। কোন কানের সংক্রমণ? মধ্যকর্ণের সংক্রমণ। কেমন? মধ্যকর্ণের সংক্রমণ। আচ্ছা, পরবর্তী দেখো ক্লোরাইড স্থানান্তর বা ক্লোরাইড শিফট কি। কেমন? ক্লোরাইড শিফট কি, এটা আরেকটা নাম হচ্ছে হ্যামবার্গার শিফট। গত ক্লাসে আমি বলেছিলাম। তো ক্লোরাইড শিফটের ক্ষেত্রে তুমি একটু চেষ্টা করবে, এটা একটু ব্যাখ্যামূলক কোশ্চেন, একটু ব্যাখ্যা দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তো ব্যাখ্যাটা কি আসলে? দেখো, আমাদের যদি এটা একটা আরবিসি হয়, আমি একটু জাস্ট আমাদের আরবিসি বা একটা লোহিত রক্তকণিকা যদি আমি আঁকাই, ধরলাম এটা আমাদের একটা আরবিসি। ওকে, আরবিসি। আচ্ছা, তো আমরা জানি কি হয় যে আমাদের যে শ্বসনের ফলে যে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড, সেই কার্বন ডাই অক্সাইড কি করে বলতো ভাই? এই কার্বন ডাই অক্সাইডটা আরবিসির ভিতরে প্রবেশ করে। আরবিসির ভিতরে প্রবেশ করে কি তৈরি করে বলতো? আরবিসির ভিতরে প্রবেশ করে কার্বন ডাই অক্সাইড আর পানি মিলে তৈরি করে হচ্ছে কার্বনিক অ্যাসিড, তাই না? কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিডটা আবার আরবিসির ভিতরে ভেঙে কি তৈরি হয়? ভেঙে হচ্ছে বাইকার্বনেট তৈরি হয়। আচ্ছা, আমি একটু বড় করে আঁকাচ্ছি এটা, তাহলে একটু লিখতে সুবিধা হবে। ওকে, তো কি বললাম যে ভাই আমাদের এই যে কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে আমাদের আরবিসির ভিতরে প্রবেশ করে তৈরি করে হচ্ছে কার্বনিক অ্যাসিড।
কার্বনিক অ্যাসিড তৈরি করে। সে কার্বনিক অ্যাসিডটা আবার কি হয়, কার্বনিক অ্যাসিড আবার বিয়োজিত হয় বা ভেঙে তৈরি করে হচ্ছে একদিক দিয়ে তৈরি করে হচ্ছে হাইড্রোজেন আয়ন, আর তৈরি করবো হচ্ছে বাইকার্বনেট আয়ন। কেমন? বাইকার্বনেট আয়ন। ওকে, তো এই কাহিনীটি যে কার্বনিক অ্যাসিড আরবিসির ভিতরে ঢুকে কার্বন ডাইঅক্সাইড ঢুকে সেখান থেকে হচ্ছে হাইড্রোজেন কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে পানির সাথে ডিজলভ হয়ে, কার সাথে ডিজলভ হয়ে, পানির সাথে ডিজলভ হয়ে, এবং এই আমাদের যে বাইকার্বনিক যে অ্যাসিড, কার্বনিক যে অ্যাসিডটা রয়েছে সেটা আবার পরবর্তীতে হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেটে বিভক্ত হচ্ছে কোথায় ভাই? আরবিসির ভিতরে বা আমাদের লোহিত রক্তকণিকার ভিতরে, তাই না? আচ্ছা, এখন দেখো তো আরবিসির ভিতরে এই কাহিনীটা হচ্ছে, বাট আরবিসির ভিতরে যখন এই যে কার্বনিক অ্যাসিড হিসেবে যখন সে প্রবাহিত করবে, যখন একটা কোষ থেকে সে এই কার্বন ডাইঅক্সাইডটাকে আমাদের ফুসফুস পর্যন্ত নিয়ে আসবে, ফুসফুসে আসার পর কি হবে ভাই? ফুসফুসে আসার পর এই বাইকার্বনেটটা কি হবে বলতো? বাইকার্বনেটটা যেহেতু সে কি করতে হবে, তা আবার আমাদের দেহের হচ্ছে প্লাজমায় ফিরে যেতে হবে, তাই না? বাইকার্বনেট যখন প্লাজমায় ফিরে যাবে, অর্থাৎ আরবিসি ভিতর থেকে যখন বাইকার্বনেটটা বের হবে, তখন একটা নেগেটিভ আয়নের ঘাটতি তৈরি হবে। এই নেগেটিভ আয়নের ঘাটতিটাকে ফিল আপ করার জন্য প্লাজমায় বিদ্যমান ক্লোরাইড আয়ন আরবিসির ভিতরে প্রবেশ করবে। ওকে, তাহলে কি বললাম যে আমাদের আরবিসিতে যখন আরবিসির মাধ্যমে যখন আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিবহন হবে বাইকার্বনেট হিসেবে, সে ভাগ হয়ে তৈরি করবে হচ্ছে কি ভাগ হয়ে তৈরি যখন আরবিসির ভিতরে কার্বন ডাইঅক্সাইডে কার্বনিক অ্যাসিড হিসেবে প্রবাহিত হবে, তখন সে ভাগ হয়ে তৈরি করবে হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন। এই বাইকার্বনেট আয়নটা যখন আরবিসি থেকে বা লোহিত রক্তকণিকা থেকে আমাদের প্লাজমায় চলে আসবে, তখন একটা নেগেটিভ আয়নের ঘাটতি তৈরি হবে, অর্থাৎ এই নেগেটিভ আয়নের ঘাটতিটাকে পরবর্তীতে ফিল আপ করার জন্য আবার এই প্লাজমা থেকে একটা ক্লোরাইড আয়ন আমাদের কিসের ভিতরে প্রবেশ করবে? আরবিসির ভিতরে প্রবেশ করে কি তৈরি করবে বলতো? এই যে ক্লোরাইড কার সাথে বাইন্ড করবে? ক্লোরাইড বাইন্ড করবে হচ্ছে কার সাথে বলতো? ক্লোরাইড বাইন্ড করবে পটাশিয়ামের সাথে, একত্রে মিলে কি তৈরি করবে? পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। কেমন? এই যে আমাদের বাইকার্বনেট বের হয়ে যাওয়া এবং ক্লোরাইড প্রবেশ করা, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ক্লোরাইড শিফট, যেটা বাংলা হচ্ছে যেটা একটা নাম হচ্ছে হ্যামবার্গার শিফট। কেমন? আচ্ছা, তো দেখো 22 নম্বর কোশ্চেনটা যদি দেখি, কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলতো? কার্বন, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিন সরাসরি বিক্রিয়া করে না, কার্বন মনোক্সাইড অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। আর অক্সিজেনের পরিবর্তে যদি কখনো কার্বন মনোক্সাইড আমাদের হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে, সেক্ষেত্রে কি তৈরি করবে বলতো? সেক্ষেত্রে তৈরি করবে হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন। কি বলবো? কার্বক্সি হিমোগ্লোবিন। আর এই কার্বক্সি হিমোগ্লোবিনটা হচ্ছে কি একটা নীরব ঘাতক। কেমন? আচ্ছা, তারপর দেখো 23 নম্বর কোশ্চেনটা, যে 1 গ্রাম হিমোগ্লোবিন সম্পূর্ণ সম্পৃক্ত হলে কি পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? আসলে আসলে এখানে 1 গ্রাম হিমোগ্লোবিন না বলে এখানে আসলে বলা উচিত ছিল 1 অণু হিমোগ্লোবিন। কেমন? 1 অণু হিমোগ্লোবিন যদি সম্পূর্ণ সম্পৃক্ত হয়, তাহলে কি পরিমাণ অক্সিজেন বহন করতে পারে বলতো? সে হচ্ছে 4 অণু অক্সিজেন বহন করতে পারবে। কেমন? সে হচ্ছে 4 অণু অক্সিজেন বহন করতে পারবে। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা, অ্যালভিউলাস কি? অ্যালভিউলাস কি এর আনসারটা কি হবে? একদম খুবই বেসিক কোশ্চেন, যে ফুসফুসের গঠন ও কার্যকরী একককে বলবো হচ্ছে আমরা অ্যালভিউলাস। এক কথায় বলে দেবো যে ফুসফুসের গঠন ও কার্যকরী একককে বলবো হচ্ছে অ্যালভিউলাস। দেখো কতবার কোশ্চেনটা চলে আসছে, বরিশাল বোর্ড 19, যশোর বোর্ড 17, কুমিল্লা বোর্ড 2017, কতবার চলে আসছে। কেমন? আচ্ছা, পরবর্তী 25 নম্বর কোশ্চেনটা যদি দেখো, সারফেক্টেন্ট কি? সারফেক্টেন্ট কি বলতো? সারফেক্টেন্ট হচ্ছে আমাদের অ্যালভিউলাসের প্রাচীরে বিদ্যমান সেপ্টাল কোষ থেকে নিঃসৃত এক ধরনের ডিটারজেন্ট জাতীয় তরল পদার্থ। আমি কিন্তু কয়েকটা ওয়ার্ড বলেছি এক্ষেত্রে। কি বললাম আমি? আমাদের অ্যালভিউলাসের প্রাচীরে বিদ্যমান সেপ্টাল কোষ থেকে নিঃসৃত এক ধরনের ডিটারজেন্ট জাতীয় রাসায়নিক পদার্থকে বলবো সারফেক্টেন্ট, যেটা কি করবে? যেটা হচ্ছে সারফেস টেনশন বা ফুসফুসের পৃষ্ঠ টানটাকে হ্রাস করবে। বুঝতে পারছি? আচ্ছা, পরবর্তী সেরাস ফ্লুইড কি? সেরাস ফ্লুইড কি, এটা নিয়ে গত ক্লাসে বলেছিলাম যে আমরা জানি আমাদের যে আমাদের প্লুরা থাকে, যে সেই প্লুরার মাঝখানে যে ফ্লুইড থাকে, অর্থাৎ আমাদের প্লুরা যে দ্বিস্তরী প্লুরা থাকে, বাইরেটা হচ্ছে তোমার প্যারাটাল প্লুরা, ভিতরটা ভিসারাল প্লুরা। দুইটা প্লুরা যাতে আমাদের ফ্রিকশনের কারণে স্তর দুটো ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য তাদের মাঝখানে যে তরল পদার্থ থাকে সেটাকে বলা হচ্ছে সেরাস ফ্লুইড। কেমন? আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন একটু ইন্টারেস্টিং, যদিও তোমাদের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট না, বাট তাও একটু পড়তে হবে। সিওপিডি কে, আসলে এটা একটা মেডিকেল টার্ম। কেমন? এটা হচ্ছে একটা মেডিকেল টার্ম। আমি ফুল মিনিংটা যদি একটু দেখার চেষ্টা করি, সিওপিডি মিন্স ক্রনিক। তোমরা যারা হচ্ছে কোন একটা শ্বাসকষ্টের পেশেন্টের কখনো যদি দেখো যে একটা যে শ্বাসকষ্টের পেশেন্টের যদি তুমি একটা প্রেসক্রিপশন দেখো, সেখানে হচ্ছে কমনলি দেখতে পারবা, ডায়াগনোসিস পোর্শন কমনলি দেখতে পারবা সিওপিডি লেখা। তো সিওপিডি কি? সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। কেমন? ক্রনিক অবস্ট্রাকটিভ
পালমোনারি ডিজিজকে বলা হবে সিওপিডি। ওকে, তাহলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজকে বলা হবে হচ্ছে সিওপিডি। এটা আসলে কি, এটা আসলে দীর্ঘকালীন সময়ে ধরে হচ্ছে যদি কখনো হচ্ছে শ্বসনজনিত জটিলতা হয় সেটাকে বলবো হচ্ছে আমরা সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। বুঝতে পারছি? আচ্ছা, তারপর কিন্তু প্লিউরা কি, প্লিউরা কি এক কথায় আনসার দিব কি, প্লিউরা বা প্লুরা ফুসফুস যে দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলা হবে প্লুরা। কেমন? তারপর হচ্ছে এমফাইসিমা কি, এমফাইসিমা কি, এমফাইসিমা হচ্ছে যে ফুসফুসে প্রদাহের কারণে বা অতিরিক্ত ধূমপানের জনিত কারণে যদি কখনো ফুসফুসে ক্ষত সৃষ্টি হয়, কেমন, ফুসফুস যদি কখনো ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষতকে বলবো হচ্ছে আমরা এমফাইসিমা। এমফাইসিমা মিন্স ফুসফুসের ক্ষত, কেমন, ফুসফুসের ক্ষত। ওকে, তারপর দেখো তো প্লুরাসি কি, প্লুরোসি কি, প্লুরোসি একটু আগে আমরা কি পেয়েছিলাম, প্লুরোসি আসলে কথাটা কই থেকে আসছে, প্লুরোসি আসছে কিন্তু প্লুরা থেকে, তাই না, প্লুরা থেকে। ওকে, তো প্লুরোসি কি, এই যে প্লুরায় প্রদাহ, প্লুরায় প্রদাহ হলে বা ইনফ্লামেশন হলে সেটাকে বলবো হচ্ছে আমরা প্লুরোসি। কেমন? তো প্লুরা জিনিসটা কি, আমাদের ফুসফুস যে দ্বিস্তরী আবরণে আবৃত থাকে সেটাকে বলা হয় প্লুরা। আর এই প্লুরায় যদি কোনো কারণে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা অন্য কোনো কারণে যদি প্রদাহ হয় সেটাকে বলবো হচ্ছে আমরা প্লুরোসি, কেমন, বা প্লুরাইটিস। বুঝতে পারছি? আচ্ছা, তো পরবর্তী যদি আমরা অনুধাবনমূলক প্রশ্নের দিকে একটু যাই, যে সারফেক্টেন্ট বলতে কি বোঝায় এটা কিন্তু অলরেডি বলে আসছে। সারফেক্টেন্টের ক্ষেত্রে কয়েকটা লাইন একটু মেনশন করে দিবা, যেহেতু খ নাম্বারের কোশ্চেন তোমাকে একটু কয়েকটা লাইনে আনসার করতে হবে। কেমন? যেহেতু অনুধাবনমূলক খ নাম্বারের কোশ্চেন তাহলে হচ্ছে একটু কয়েকটা লাইনে আনসার করতে হবে। তো 2 নাম্বারের জন্য আমরা সারফেক্টেন্ট কি লিখবো, ফার্স্ট অফ অল সারফেক্টেন্ট কি, এটা কই থেকে খরিত হয় এভাবে একটু ব্যাখ্যা দিয়ে দিবা। সারফেক্টেন্ট হচ্ছে একটা আমাদের যে অ্যালভিওলাসের প্রাচীরে টাইপ 2 অ্যালভিওলার সেল বা টাইপ 2 অ্যালভিওলার কোষ বা সেপ্টাল কোষ থেকে নিঃসৃত এক ধরনের ডিটারজেন্ট জাতীয় রাসায়নিক পদার্থকে বলা হবে সারফেক্টেন্ট, যেটা কি করবে, এটা হচ্ছে ফুসফুসের সারফেস টেনশন বা কি করবে, পৃষ্ঠটানকে হ্রাস করবে। বুঝতে পারছি? আচ্ছা, তারপর দেখো বহিঃশ্বসন ও অন্তঃশ্বসনের মধ্যে পার্থক্য লেখো, এটা খুবই বেসিক একটা পার্থক্য, বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের মধ্যে পার্থক্য। তো বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের মধ্যে পার্থক্য ক্ষেত্রে যেহেতু পার্থক্য, তাহলে তোমাকে অবশ্যই কি দিতে হবে, একটা চার্ট করে দেওয়ার চেষ্টা করবা, তাই না, একটা চার্ট করে দেওয়ার চেষ্টা করবা। চার্টের ভিতরে প্রথমে লিখবো হচ্ছে বহিঃশ্বসন, পরে লিখবো অন্তঃশ্বসন, তারপর হচ্ছে একটু পয়েন্ট আকারে একটু ব্যাখ্যা দিবা। ওকে, তো আমরা কি লিখতে পারি বলতো, বহিঃশ্বসন অন্তঃশ্বসনের ক্ষেত্রে কি কি পয়েন্ট লিখতে পারি আমরা? প্রথমে আমরা লিখতে পারি যে আমাদের বহিঃশ্বসনটা জিনিসটা কি, বহিঃশ্বসন হচ্ছে এটা হচ্ছে একটা ভৌত রাসায়নিক প্রক্রিয়া, আর অন্তঃশ্বসন হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। ওকে, তারপর বহিঃশ্বসনটা কেমন, এটা হচ্ছে হবে হচ্ছে কোথায়, ফুসফুসের অভ্যন্তরে। ওকে, বহিঃশ্বসনটা হবে ফুসফুসে, অর্থাৎ গ্যাসীয় আদান প্রদান যেটা ফুসফুস এবং পরিবেশের সাথে, সেটা হচ্ছে বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসন হচ্ছে ওই যে গ্যাসীয় আদান প্রদানের ফলে প্রাপ্ত যে অক্সিজেন, সেই অক্সিজেনটা কি করা, সেই অক্সিজেনের উপস্থিতিতে কোনো একটা খাদ্য বস্তুকে কোষের অভ্যন্তরে জারণ করা হচ্ছে অন্তঃশ্বসন। তাহলে বহিঃশ্বসনটা হবে হচ্ছে ফুসফুসের ভিতরে, আর অন্তঃশ্বসন হবে কিসের ভিতরে, দেহ কোষের ভিতরে। কেমন? তো তারপরে পয়েন্টটা কি দিবা, যে তোমার বহিঃশ্বসনের ভিতরে কি কি পার্ট থাকে, একটা হচ্ছে শ্বাস ত্যাগ, আর একটা হচ্ছে শ্বাস গ্রহণ। আর অন্তঃশ্বসনের ভিতরে কি কি পার্ট থাকে, ওই যে অন্তঃশ্বসনের যে আমরা পার্টগুলো যে আমরা ইয়েতে পড়ে আসি, আমাদের ভুটানিতে যে আমরা পড়েছি, কি কি পড়েছি ভাইয়া, প্রথমে কি ছিল, গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে তোমার যে পাইরুভিক অ্যাসিডের জারণ, তারপর কি ছিল হচ্ছে তোমার ক্রেবস চক্র, তাই না, তারপর ছিল হচ্ছে কি এটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট, ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ওকে, তো বহিঃশ্বসনের ধাপ তাহলে দুইটা, একটা হচ্ছে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, আর অন্তঃশ্বসনের ধাপ এই যে 3-4টা, এগুলো একটু বলে দিবা। পরবর্তীতে বলবো যে বহিঃশ্বসনের ফলে যেহেতু এখানে জাস্ট গ্যাসীয় আদান প্রদান হয়, সেক্ষেত্রে কোনো কি হয় না, কোনো শক্তি উৎপন্ন হয় না। বাট অন্তঃশ্বসনের ক্ষেত্রে এই গ্যাসীয় আদান প্রদান এর ফলে যে অক্সিজেনটা পায় সেখান থেকে আলটিমেটলি কি হয়, খাদ্যের জারণ প্রক্রিয়ায় এটিপি বা শক্তি উৎপন্ন হয়। ওকে, আর বহিঃশ্বসনের ক্ষেত্রে কোনো কি এনজাইম কোনো ভূমিকা পালন করতে পারে না, বাট অন্তঃশ্বসনের ক্ষেত্রে কি অনেক ধরনের এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুঝতে পারছি? আচ্ছা, তারপর তাহলে এগুলো পয়েন্ট যদি তুমি একটু পয়েন্ট আকারে লিখে দাও তাহলে কিন্তু তুমি নাম্বারটা পাই যাবা। ওকে ভাই? আচ্ছা, পরবর্তী দেখো, ট্রাকিয়া বলতে কি বোঝায়, ট্রাকিয়া যেটা বাংলা কি শ্বাসনালী, তাই না, ট্রাকিয়া বা শ্বাসনালী হচ্ছে একটা কি বায়ুপূর্ণ একটা নালী, যেটা কি করে বলতো, আমাদের স্বরযন্ত্র থেকে বাতাসটাকে টেনে কোন পর্যন্ত নিয়ে যায়, ফুসফুস পর্যন্ত নিয়ে যায়। ওকে, তো ট্রাকিয়া বা শ্বাসনালী আমরা সংজ্ঞাটা কি দিব, যে স্বরযন্ত্র থেকে যে নালীর মাধ্যমে বাতাস ফুসফুসে পৌঁছায় তাকে বলবে ট্রাকিয়া বা শ্বাসনালী। তারপরে যেহেতু খ নাম্বারের কোশ্চেন একটু ব্যাখ্যা দিতে হবে, আর কি ব্যাখ্যা দিতে পারো, বলবো যে হচ্ছে ট্রাকিয়াতে সি আকৃতির বা এরকম সি শেপ কিছু তরুণাস্থি থাকে, তাই না, এরকম সি শেপ কিছু তরুণাস্থি থাকে, যেটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে কি, সি শেপ হায়ালিন তরুণাস্থি থাকে কিছু। কেমন? আচ্ছা, সি শেপ কিছু হায়ালিন তরুণাস্থি থাকে, কতগুলো থাকে, 16 থেকে 20টা। কাজ কি তাহলে ট্রাকিয়ার কাজ হচ্ছে আমাদের বায়ুকে ফুসফুস পর্যন্ত পরিবহন করে নিয়ে যাওয়া। কেমন?
তো এইটুকু কি মোটামুটি তোমার ট্রাকিয়া বলতে কি বোঝায় এটার আনসার চলে আসবে। ওকে, তো পরবর্তী কোশ্চেনটা নাসা গহ্বর বলতে কি বোঝায়, নাসা গহ্বর বলতে কি বোঝায়। তো নাসা গহ্বর জিনিসটিকে বলতো আমাদের যে যে আমাদের শ্বসন তন্ত্রের প্রথম পার্টটা, অর্থাৎ আমাদের আমাদের যখন সম্মুখ নাসারন্ধ্র দিয়ে বায়ুটা প্রবেশ করার পরে সম্মুখ নাসারন্ধ্র দিয়ে বায়ুটা প্রবেশ করার পরে বায়ুটা যে স্থানে যায়, অর্থাৎ আমাদের যে নাকের ভিতরে যে স্থানে যায় সেটা হচ্ছে আসলে নাসা গহ্বর। ওকে, অতটা ইম্পর্টেন্ট না, ক নাম্বার ক্ষেত্রে অতটাও ইম্পর্টেন্ট না। আচ্ছা, তারপর দেখো 5 নম্বর কোশ্চেনটা শ্বসন প্রক্রিয়ায় এপিগ্লোটিস কিভাবে সাহায্য করে, এটা একটু মনে রাখতে হবে। শ্বসন প্রক্রিয়ায় এপিগ্লোটিস কিভাবে বা উপজিহ্বা কিভাবে সাহায্য করে বলো তো। আচ্ছা দেখো তো, আমরা যখন খাবার খাই, এটা যদি আমাদের একটা খাদ্যের গতিপথ হয়, কেমন, খাদ্যের যদি একটা গতিপথ হয়, বললাম এটা হচ্ছে আমাদের খাদ্যের গতিপথ। ওকে, এটা খাদ্যের গতিপথ। আচ্ছা, তো খাদ্যের গতিপথ এটা হলেও তুমি কি জানো এখানে কি থাকে বলো তো, এখানে দুইটা জিনিস উন্মুক্ত হয় না। একটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের এই যে পিছন দিয়ে যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অন্ননালী, এখানে আমাদের অন্ননালী উন্মুক্ত হয়, তাই না। পাশাপাশি কি থাকে বলতো, এই অন্ননালীর সামনের দিকে আমি যদি একটু মুছিয়ে এটা আবার দেখানোর চেষ্টা করি, দেখো এই অন্ননালীর সামনের দিকে যে পার্টটা, এই সামনের দিকে কি থাকে, এই অন্ননালীর সামনের দিকে থাকে হচ্ছে আমাদের শ্বাসনালী, তাই না। তাহলে এটা যদি আমাদের অন্ননালী হয়, তার সামনের এই যে এরকম এরকম একটা পাইপের মতো অংশ থাকবে, সেটাকে বলবো হচ্ছে আমরা শ্বাসনালী, কেমন। আচ্ছা, তাহলে আমাদের টোটাল গলবিলের পরিধি হবে এতটুকু। ওকে, টোটাল গলবিলের পরিধি হবে আমাদের এতটুকু। আচ্ছা, আবার এই যে মুখ গহ্বর গহ্বর পার্টটুকু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উপরেরটা হবে কি, উপরেরটা হবে হচ্ছে আমাদের নাসা গহ্বর, আর নিচেটা হবে মুখ গহ্বর। ওকে, নাসা গহ্বর থেকে বায়ু এবং মুখ গহ্বর থেকে যে বায়ু দুইটা একত্রে আসার পরে কোথায় উন্মুক্ত হবে, এই যে এই পার্টটুকু, এই পার্টটুকুর নাম কি, এটা হচ্ছে গলবিল, কেমন, এটা হচ্ছে গলবিল। অর্থাৎ গলবিলে আমাদের কি কি যাবে, একদিক দিয়ে আমাদের খাদ্যটা যাবে, মুখ দিয়ে গৃহীত খাদ্যটা, এবং নাসারন্ধ্র প্রতি গৃহীত বাতাসটা যাবে, কেমন। তাহলে খাদ্যটা কি আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া দিয়ে গেলে হবে, খাদ্যটা কখনো কিন্তু আমাদের ট্রাকিয়া দিয়ে গেলে হবে না। কেন, কারণ ট্রাকিয়ার আমাদের এক্সটেনশন কোন পর্যন্ত, ফুসফুস পর্যন্ত। তাহলে খাবারটাকে যেতে হবে অন্ননালী দিয়ে, আর গৃহীত বাতাসটাকে যেতে হবে তেমনি ট্রাকিয়া দিয়ে। এখন কথা হচ্ছে তাহলে এই যে বাতাসটা বাতাস এবং খাদ্যটা যেহেতু একই গহ্বরে, যেটাকে আমরা বলতেছি গলবিল উন্মুক্ত হচ্ছে, সেখান থেকে কিভাবে বাতাসটা ট্রাকিয়াতে সেপারেট হয়ে যাচ্ছে, কিভাবে খাবারটা অন্ননালী পথে যাচ্ছে, মেকানিজমটা কি। এই মেকানিজমটা যখন তুমি দেখতে যাবো তখনই একটা অঙ্গের ভূমিকা চলে আসবে বা একটা পার্টের ভূমিকা চলে আসবে, সেটা হচ্ছে অ্যাপিগ্লটিস। আসলে এই অ্যাপিগ্লটিসটা হচ্ছে একটা ঢাকনার মতো অংশ, যেটা কি করে আমাদের ট্রাকিয়ার উপরে পার্টটুকুকে ঢেকে রাখে। ট্রাকিয়ার উপরে সবার উপরে পার্ট কি, ট্রাকিয়ার সবার উপরে পার্ট হচ্ছে আমাদের স্বরযন্ত্র, তাই না। তো স্বরযন্ত্রের গহ্বরটাকে ঢেকে রাখা হচ্ছে আমাদের এই অ্যাপিগ্লোটিস। দ্যাটস ওয়াই যখন তুমি খাবার খাও, স্বরযন্ত্র যখন তুমি ঢুক গিলো বা যখন তুমি খাবারটা গিলতে যাও, তখন হচ্ছে তোমাদের এই যে স্বরযন্ত্রের উপরে এই অ্যাপিগ্লোটিসটা এসে স্বরযন্ত্রের পথটাকে বন্ধ করে দেয়, যার ফলে কি হয়, স্বরযন্ত্রের ভিতর দিয়ে বা ট্রাকিয়ার পথে কোনো খাদ্য প্রবেশ করতে পারে না, যাবতীয় খাদ্য এর পিছনের পার্ট অর্থাৎ অন্ননালী দিয়ে প্রবেশ করে, কেমন। তার শ্বসন প্রক্রিয়া অ্যাপিগ্লোটিস কিভাবে সাহায্য করে, তার কিভাবে সাহায্য করে বলবা। শ্বসন প্রক্রিয়ায় অ্যাপিগ্লোটিস সাহায্য করে হচ্ছে শ্বাসরন্ধ্র পথে কি কোনো বায়ু ব্যতীত অন্য কোনো কিছু প্রবেশে বাধা দিয়ে শ্বসনের ক্ষেত্রে অ্যাপিগ্লোটিসটা সাহায্য করে, বুঝতে পারছি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা ডায়াফ্রামের বৈশিষ্ট্য লেখো। দেখো ডায়াফ্রামের বৈশিষ্ট্যের ক্ষেত্রে তুমি কয়েকটা বৈশিষ্ট্য দিতে পারো, তাই না। ফার্স্ট অফ অল কি দিবা বলো তো, ডায়াফ্রাম হচ্ছে কি আমাদের বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথককারী একটা পর্দা। তারপর দিবা যে ডায়াফ্রাম একটি পেশিবহুল পর্দা। তারপর কি দিবা, ডায়াফ্রাম কি দিবা বলো তো, ডায়াফ্রামের ক্ষেত্রে 3 নম্বর পয়েন্টটা দিবা যে তোমার ডায়াফ্রাম কি হয়, ডায়াফ্রাম যখন সংকুচিত হয় তখন নিচে নামে, যখন প্রসারিত হয় তখন উপরে ওঠে। তারপরে দেব যে ডায়াফ্রামের সংকোচন প্রসারণের ফলে আমাদের বক্ষপিণ্ডের কি হয়, বক্ষগহ্বরে আয়তন হ্রাস এবং বৃদ্ধি ঘটে, কেমন। তো এগুলো একটা মোটামুটি 4-5টা পয়েন্ট দিয়ে দিলে কিন্তু তোমার আনসারটা হয়ে যাবে। তারপর বলবো যে ডায়াফ্রাম এক ধরনের শ্বাসপেশি, এগুলো আর কি একটু তুমি গুছিয়ে লিখলে তোমার আনসারটা হয়ে যাবে, বুঝতে পারছি। আচ্ছা, পরে ভেস্টিবিউল নিয়ে কিন্তু অলরেডি বলে আসছি, তাই না। তো ভেস্টিবিউল নিয়ে আর বলতেছি না। তারপর দেখো ব্রঙ্কাইটিস কি, দেখো লাস্টে আইটিস আছে, তাই না, আইটিস এবং ব্রঙ্কাস। ব্রঙ্কাস একটা অঙ্গ বা অর্গান, তারপর আইটিস আছে, দ্যাট মিন্স ব্রঙ্কাইটিস মানে হচ্ছে এই ব্রঙ্কাসের প্রদাহ, কেমন, ব্রঙ্কাসের প্রদাহ। তো ব্রঙ্কাসের প্রদাহ হলে সেটাকে আমরা বলবো ব্রঙ্কাইটিস। ওকে, পরবর্তী 9 নম্বর কোশ্চেন দেখি, অ্যালভিওলাস বলতে কি বোঝায়। অ্যালভিওলাস বলতে কি বুঝি আমরা বলতো, যেহেতু এটা খ নম্বরের কোশ্চেন, একটু ব্যাখ্যামূলক ভাবে দেওয়ার চেষ্টা করবা। ফার্স্ট অফ অল বলে দিবা কি, একদম বলে দিবা যে আমাদের ফুসফুসের গঠন ও কার্যকরী এককে বলে অ্যালভিওলাস। অ্যালভিওলাস হচ্ছে এক ধরনের বায়ুপূর্ণ থলি, যাকে করে ফুসফুসের ভিতরে বায়ুটাকে ধরে রাখে, এবং এর প্রাচীর এক ধরনের কি দিয়ে গঠিত বলতো, স্কোয়ামাস এপিথেলিয়াম কোষে গঠিত, যেটা কি করে, যার ভিতর দিয়ে আমাদের কি হয়, শ্বসনিক গ্যাসের আদান প্রদান হয়, অর্থাৎ অক্সিজেন ভিতরে প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড ভিতর থেকে বাইরে বের হয়ে যায়, কেমন। আচ্ছা, পরবর্তী 10 নম্বর কোশ্চেনটা দেখো, কুমিল্লা বোর্ড 2019 কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু যদি দেখি আমরা।
সারফেক্টেন্ট কেন ক্ষরণ হয়? আচ্ছা, সারফেক্টেন্টকে কেন ক্ষরণ হতে হবে বলতো? আমাদের ফুসফুসটা ক্রমাগত কি হচ্ছে, ফুসফুস যেহেতু আমাদের আমরা ফুসফুসের মাধ্যমে আমরা কি নিচ্ছি, একবার হচ্ছে আমরা প্রশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস ছাড়তেছি। তার মানে ফুসফুসের ক্ষেত্রে একবার আয়তনের বৃদ্ধি ঘটতেছে, আবার আয়তনের হ্রাস ঘটতেছে, অর্থাৎ ফুসফুসটাও ক্রমাগত সংকোচন এবং প্রসারণ হচ্ছে। তো ফুসফুস যেহেতু ক্রমাগত সংকোচন এবং প্রসারণ হচ্ছে, তাহলে তার ভিতর কি তৈরি হতে পারে বলতো? সংকোচনের প্রসারণের ফলে কি তাহলে ফুসফুসের একটা ঘর্ষণজনিত কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। ওকে, ঘর্ষণজনিত সমস্যা কেন হবে? কারণ জানি ফুসফুসে প্রচুর রক্তনালী থাকে, আর রক্তনালীতে কি থাকে বলতো? রক্তনালীতে হচ্ছে একদিক দিয়ে হচ্ছে রক্ত থাকে, পাশাপাশি রক্তনালীর চারপাশে কি থাকে, এখানে ফুসফুসের কিছু প্লুরাল রস থাকে। ওকে, এখন কোন একটা তরল পদার্থের কি থাকে, আবার আরেকটা ধর্ম আছে যেটাকে আমরা বলি তলটান বা সারফেস টেনশন। সারফেস টেনশনের কারণে কি হতে পারে, যখন ফুসফুসের সংকোচন প্রসারণ করবে তখন সে বাধাপ্রাপ্ত হতে পারে। ওকে, তো এই ফুসফুসের সংকোচন প্রসারণে যাতে বাধাটা না আসে, অর্থাৎ সেই সারফেস টেনশনটাকে হ্রাস করার জন্যই এক ধরনের লুব্রিকেন্ট জাতীয় পদার্থ রিলিজ হয়, যেটাকে বলি আমরা সারফেক্টেন্ট। ওকে, তো সারফেক্টেন্ট কে ক্ষরণ করে? সারফেক্টেন্ট হচ্ছে আমাদের অ্যালভিউলাসের প্রাচীরে বিদ্যমান সেপ্টাল কোষ বা টাইপ 2 অ্যালভিউলার কোষ এই সারফেক্টেন্ট ক্ষরণ করে। বুঝতে পারছি? তারপর কোশ্চেনটা দেখো, 11 নম্বর কোশ্চেনটা খুবই সহজ। শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয় কেন? এখন বলতে হবে শ্বসনে কেন অক্সিজেন প্রয়োজন? আচ্ছা, আমরা জানি শ্বসন প্রক্রিয়া যে আমরা সংজ্ঞাটা বলেছিলাম সেখানে কি বলছিলাম, যে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্যের মধ্যস্থ বা খাদ্যের উপাদানকে কি করি আমরা, জারিত করে খাদ্যের রাসায়নিক শক্তিকে আমরা কি করি, রাসায়নিক গতিশক্তিতে রূপান্তর করি, সেটাকে আমরা বলতে শ্বসন। তো যেহেতু আমরা খাদ্য উপাদানকে জারিত করতেছি, আর আমরা জানি কোন একটা জিনিসকে জারিত করতে হলে কি প্রয়োজন বা পোড়াইতে হলে কি প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন। দ্যাটস ওয়াই আমাদের শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন হয়। তো শ্বসন প্রক্রিয়া তাহলে অক্সিজেন কেন প্রয়োজন হয়, যদি আমরা এক কথা আনসার দেওয়ার চেষ্টা করি, কি দিব ভাই? শ্বসন প্রক্রিয়া অক্সিজেন প্রয়োজন হয় খাদ্যবস্তুকে জারিত করার জন্য। কেমন? আচ্ছা, এখন দেখো তো 12 নম্বর কোশ্চেনটা, রক্ত সংবহনের সাথে শ্বসনের সম্পৃক্তটা কি বা সম্পর্কটা কি বলতো? রক্ত সংবহনের সাথে শ্বসনের সম্পর্ক কি? দেখো, শ্বসন মানে হচ্ছে কি আমাদের গ্যাসীয় আদান প্রদানটা, তাই না? মানে তুমি হচ্ছে অক্সিজেন নিলা, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলা, এটা হচ্ছে তোমার শ্বসন। বাট এই যে অক্সিজেনটা নিলা, সেটা তোমার প্রত্যেকটা কোষে পৌঁছানো, একদম তোমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা কোষের প্রত্যেকটা অঙ্গে প্রত্যেকটা টিস্যুতে পৌঁছানোর কাজটা কি করবে? করবে হচ্ছে রক্ত। কেমন? আবার সেই প্রত্যেকটা কোষ প্রত্যেকটা টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা তোমার ফুসফুস পর্যন্ত ব্যাক করে আনবে কে? বা কার্বন ডাইঅক্সাইডটাকে তোমার ফুসফুসে ব্যাক করে আনবে কে? সেটা আনবে রক্ত। তার মানে আমরা বুঝতে পারি যে শ্বসনের ক্ষেত্রে আমাদের এই যে শ্বসনিক গ্যাসগুলা অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে? আমাদের রক্ত সংবহনের প্রয়োজন পড়ে। কেমন? তো এটাই হচ্ছে শ্বসনের সাথে রক্ত সংবহনের সম্পর্ক। তারপর দেখো 13 নম্বর কোশ্চেনটা, শ্বসন প্রক্রিয়া হিমোগ্লোবিন গুরুত্বপূর্ণ কেন? বলো তো হিমোগ্লোবিন জিনিসটা কি? হিমোগ্লোবিন হচ্ছে আমাদের এক ধরনের কি শ্বাসরঞ্জক, তাই না? এক ধরনের শ্বাসরঞ্জক। তো হিমোগ্লোবিন কেন প্রয়োজন? হিমোগ্লোবিন প্রয়োজন হচ্ছে দুইটা কাজে, একটা হচ্ছে অক্সিজেন পরিবহনের জন্য, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের জন্য, তাই না? আচ্ছা, তো অক্সিজেন পরিবহনের জন্য কেন প্রয়োজন? আমরা জানি হিমোগ্লোবিন আমাদের যে ফুসফুস থেকে গৃহীত বা বায়ু থেকে গৃহীত অক্সিজেনটার সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অক্সিহিমোগ্লোবিন তৈরি করে। আর অক্সিহিমোগ্লোবিন নামক অস্থায়ী যৌগের মাধ্যমে আমাদের অক্সিজেনটা আমাদের প্রত্যেকটা কোষে পৌঁছায়। দ্যাটস ওয়াই শ্বসন প্রক্রিয়া আমাদের হিমোগ্লোবিনটা প্রয়োজন। তাছাড়া কেন প্রয়োজন হবে? কার্বন ডাইঅক্সাইড পরিবহনের জন্য। কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ক্ষেত্রে তোমার কেন হচ্ছে তোমার লাগবে বলো তো? কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ক্ষেত্রে কেন তোমার এই হিমোগ্লোবিনটা লাগবে? আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড সেটাও হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে। আর এই কার্বামিনো হিমোগ্লোবিন রূপেই কি করে? কার্বন ডাইঅক্সাইডটা আমাদের পেরিফেরাল কোষ থেকে ফুসফুস পর্যন্ত পৌঁছায়। দ্যাটস ওয়াই শ্বসন প্রক্রিয়ায় হিমোগ্লোবিন গুরুত্বপূর্ণ। কেমন? তা তুমি এখানে প্রথমে কি ব্যাখ্যাটা দিয়ে দিবা? 13 নম্বরে প্রথমে ব্যাখ্যাটা দিবা যে হচ্ছে শ্বসন মানে হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান, আর আদান প্রদান মানে হচ্ছে এটা ট্রান্সপোর্ট করতে হবে, ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভূমিকাটা আসবে। বুঝতে পারছি? ওকে, আর ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমাদের হিমোগ্লোবিনের ভূমিকাটা আসবে। কিসের ট্রান্সপোর্ট? অক্সিজেন ট্রান্সপোর্ট আর কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট। অক্সিজেনটা কিভাবে সেটা ট্রান্সপোর্ট করবে? হিমোগ্লোবিন রূপে। কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে সেটা ট্রান্সপোর্ট করবে? কার্বামিনো হিমোগ্লোবিন রূপে। কেমন? আচ্ছা, তো এর মাধ্যমে আমাদের মোটামুটি অনুধাবনমূলক কোশ্চেনগুলো সলভ হলো। এখন যদি আমরা একটু সিকিউর দিকে যাই, অর্থাৎ আমাদের উদ্দীপক বেসিসে যে কোশ্চেনগুলো আসে সেগুলোর দিকে যদি একটু যাই, যে দেখো ঢাকা বোর্ড 2016 সালে একটা কোশ্চেন রয়েছে। কোশ্চেনটি কি, যে উদ্দীপকটি লক্ষ্য করে প্রশ্নগুলো তো দেখো, দেখি সিগারেটের ধোঁয়া আমাদের প্রত্যক্ষ ক্ষতির চেয়ে পরোক্ষ ক্ষতি বেশি করে। ওকে ফাইন, এতে অদম্পায়ীয় ক্ষতিগ্রস্ত হয়। ওকে বুঝলাম। আচ্ছা, তো গণাম্ব কোশ্চেনটা কি বলছে? উল্লিখিত উপাদান আমাদের দেহে প্রবেশের যান্ত্রিক কৌশল বর্ণনা করো। আচ্ছা, উল্লিখিত উপাদান বলতে আসলে আমরা এখানে কোনটাকে মেনশন করেছি আমাদের কোশ্চেনে? সিগারেটের ধোঁয়া, তাই না?
তো সিগারেটের ধোঁয়া আমাদের দেহে প্রবেশের যান্ত্রিক কৌশল বলতে, অর্থাৎ যে সিগারেটের ধোঁয়া কোন পথে আমাদের দেহে প্রবেশ করছে সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে কি করো বলো তো, তুমি একটু কিভাবে পয়েন্ট আকারে সাজাবা, যে তুমি প্রথমেই লিখবা যে গ নম্বর প্রশ্ন আনসার, তারপর কি দিবা বলো তো, সিগারেট হচ্ছে আমাদের জন্য অতি বিষাক্ত একটা দ্রব্য, এক্সেট্রা এক্সেট্রা মনের মাধুর্য মিশিয়ে লেখার পরে সিগারেটের ধোঁয়া প্রবেশের যান্ত্রিক কৌশলটা বলবা। এটা বেসিক্যালি আমাদের যে পরিবেশ থেকে আমরা সিগারেটের ধোঁয়া নিচ্ছ, তার মানে কি হচ্ছে এখানে তুমি বাতাস নিচ্ছ, তাহলে বাতাসটা প্রবাহের গতিপথটাই তুমি একটু বর্ণনা করতে হবে। কেমন? তো বাতাসটা কিভাবে প্রবেশ করবে বা সিগারেটের ধোঁয়াটা কিভাবে প্রবেশ করবে আমরা জানি। আমরা যখন যখন প্রশ্বাস নিব তখন কি হবে, বক্ষগহ্বরটা তোমার উত্তোলিত হবে, পাশাপাশি ডায়াফ্রামটা সংকুচিত হয়ে নিচে নেমে যাবে, ফলে কি হবে আমাদের বক্ষপিঞ্জরের ব্যাসটা বেড়ে যাবে, তাই না? অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ উভয় ব্যাস বাড়ার ফলে আলটিমেটলি বক্ষপিঞ্জরের আয়তন বাড়বে বা বক্ষগহ্বরের আয়তন বাড়বে। আর আয়তন বাড়লে কি হয় বলতো ভাই, আয়তন বাড়লে একটা নেগেটিভ প্রেশার তৈরি হয়, একটা সাকশন প্রেশার তৈরি হবে। সেই সাকশন প্রেশারের কারণে বাইরের উচ্চচাপের বাতাস নিম্নচাপের দিকে প্রবেশ করবে। দ্যাটস ওয়াই এভাবে আমাদের পরিবেশ থেকে আমাদের ফুসফুসের ভিতরে বাতাসটা প্রবেশ করবে। কেমন? যখন একজনকে স্মোক করবে তখন স্মোকিং করার সময় স্মোকের যে ধোঁয়াটা, অর্থাৎ আমাদের সিগারেটের যে ধোঁয়াটা, সেটাও এই যে বায়ু প্রবাহের পথে আমাদের গৃহীত বাতাসের সাথে আমাদের ফুসফুসের ভিতরে প্রবেশ করবে। বুঝতে পারছি? আচ্ছা, এটাই হচ্ছে মোটামুটি যে আমাদের যে সিগারেটের ধোঁয়া প্রবেশের যান্ত্রিক কৌশল। তো এরপরে তুমি কি করবে, এরপর তুমি চেষ্টা করবে এটার ভিতরে একটু চিত্র দিয়ে দেওয়ার। নাথিং বাট ওই যে আমাদের একটা চিত্র আছে না, যে ট্রাকিয়া থাকবে, ট্রাকিয়াটা ভাগ হয়ে যে আমাদের তৈরি করবে, এই যেরকম ব্রঙ্কাস তৈরি করবে, সেই ব্রঙ্কাস থেকে আবার যে ফুসফুসের চিত্রটা আছে না, পড়ছো না তোমরা ভাই? এই চিত্রটা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবা। কেমন? এই চিত্রটা এখান থেকে একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবা। ওকে, একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবা। তো এইটুকু যদি একটু চিত্র দাও আর একটু ব্যাখ্যাটা দিতে পারো, তাহলে কিন্তু তোমার মোটামুটি ফুল আনসার হয়ে যাবে। তারপর একটু এখানে একটু এইগুলা একটু চিহ্নিতকরণ করে দিয়ে তারপরে তুমি অন্য একটা কালি দিয়ে বা তোমার হচ্ছে যে যে পেন্সিল থাকবে সেগুলো দিয়ে একটু একটু এখান থেকে পথগুলো একটু পাথরটা একটু দেখাই দিতে পারো। ওকে, তাহলে মোটামুটি তোমার আনসার হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, আচ্ছা। তো পরবর্তী কোশ্চেনটা দেখি, গ নম্বর কোশ্চেনটা কি রয়েছে, উদ্দীপকের উক্তির যথার্থতা। উক্তি মিন্স কি? আচ্ছা, সিগারেট আমাদের প্রত্যক্ষ ক্ষতির চেয়ে পরোক্ষ ক্ষতি বেশি করে, আর এটা অধূমপায়ীরা এটা ক্ষতিগ্রস্ত হয়। ওকে, ফাইন। তো সিগারেট আমাদের প্রত্যক্ষ চেয়ে পরোক্ষ ক্ষতি কিভাবে করে? দেখো তো সিগারেট এ কি কি উপাদান থাকে তো সেটা আগে একটু জানি। আমরা জানি সিগারেটের প্রচুর পরিমাণে থাকে কি, প্রচুর পরিমাণে থাকে হচ্ছে একটা হচ্ছে নিকোটিন। ওকে, নিকোটিন থাকে। আচ্ছা, তারপরে কি থাকে বলতো ভাই? নিকোটিন থাকে, তারপর হচ্ছে টার থাকে, তারপরে সিগারেটের মধ্যে থাকে হচ্ছে আর্সাইন গ্যাস বা আর্সেনিকের যে বাষ্প সেটা। কেমন? নিকোটিন, টার, তারপর হচ্ছে আর্সাইন গ্যাস। ওকে, আর্সাইন গ্যাস। তাছাড়া সিগারেটে থাকে হচ্ছে আবার আমাদের কার্বন মনোক্সাইড থাকে। এরকম অসংখ্য অগণিত প্রায় 4000 ধরনের ক্ষতিকর রাসায়নিক উপাদান থেকে সিগারেটের ধোঁয়ায়। ওকে, আচ্ছা। তো সিগারেট আমাদের প্রত্যক্ষ কি ক্ষতি করে বলতো? প্রত্যক্ষ ক্ষতির ভিতরে রয়েছে হচ্ছে আমাদের শ্বাসকষ্ট হতে পারে, তারপর হচ্ছে যে ব্রঙ্কাইটিস হতে পারে, প্লুরাইটিস হতে পারে, তারপর হচ্ছে তুমি বলবা যে দীর্ঘদিন সিগারেট সেবনের ফলে হচ্ছে তোমার যে ফুসফুসে ক্ষত বা এমফাইসিমা হতে পারে। এগুলো হচ্ছে আমাদের প্রত্যক্ষ ক্ষত। বাট পরোক্ষ ক্ষতিটা কি হয় দেখো, এই যে নিকোটিন, নিকোটিন আসলে কি বলতো? এক ধরনের উত্তেজক জাতীয় পদার্থ, এক ধরনের মাদক না, নিকোটিন এক ধরনের মাদক জাতীয় পদার্থ। তো মাদক জাতীয় পদার্থ আমাদের কোথায় কোথায় আক্রমণ করে বলতো? সেটা আমাদের একই সাথে আমাদের সেটা রক্ত সংবন্ধটা থাকবে, থাকার পরে কি হবে যে ফুসফুসে তো ক্ষতি করলোই, পাশাপাশি রক্ত সংবন্ধনের মাধ্যমে সেটা কোথায় যাবে? আমাদের স্নায়ুতন্ত্রে প্রবেশ করে স্নায়ুতন্ত্রের ক্ষতি করবে। কেমন? মস্তিষ্কে ক্ষতি করবে, স্মৃতি তোমার বিনষ্ট করবে, তারপরে তোমার যে স্মৃতিশক্তি কমিয়ে দিবে, এক্সেট্রা এক্সেট্রা করবে নিকোটিন। তাছাড়া এদের টার, টার হচ্ছে এক ধরনের কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। তাহলে ফলে কি হবে? দীর্ঘদিন সিগারেট সেবনের ফলে ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়বে। কেমন? তারপরে যে আর্সাইন গ্যাস, আর্সাইন গ্যাস বা আর্সেনিকের বাষ্প, সেটাও কি করবে? সেটাও হচ্ছে আমাদের কি তৈরি করতে পারে বলতো? এই আর্সাইন গ্যাসটাও আমাদের দেহে কি তৈরি করে ফেলতে পারে? আমাদের ক্যান্সার সৃষ্টি করতে পারে। কেমন? তারপর এই যে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড কি আমরা জানি যে কার্বন মনোক্সাইড একটা নীরব ঘাতক, তাই না? নীরব ঘাতক বিধায় সে কি করে বলতো? সে আমাদের দেহে কি ধীরে ধীরে অক্সিজেনের স্বল্পতা সৃষ্টি করবে দেহে। কেমন? ধীরে ধীরে অক্সিজেনের স্বল্পতা সৃষ্টি করবে। কেন? কারণ এই কার্বন মনোক্সাইডে প্রবেশ করার মাধ্যমে দেহে সে আমাদের হিমোগ্লোবিনের সাথে মিশে তৈরি করবে হচ্ছে তৈরি করবে আচ্ছা, কার্বন মনোক্সাইডটা আমাদের হিমোগ্লোবিনের সাথে মিশে কি তৈরি করবে বলতো? আমাদের অক্সি হিমোগ্লোবিনের পরিবর্তে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করবে। কেমন? তারপরে কি করবে? সে কার্বক্সি হিমোগ্লোবিনটা আমাদের যে আরবিসিতে বিদ্যমান যে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করার মধ্যে যে ফলে যে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করলো, কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি হওয়ার কারণে আমাদের অক্সি হিমোগ্লোবিন তৈরি হবে না,
মানে আমাদের দেহে সারাদিকে কি হবে, অক্সিজেনের প্রবাহ মাত্রাটা কমে যাবে। কেমন? তো এই সমস্যাগুলো বেসিক্যালি হয়, এই সমস্যাগুলো হচ্ছে কি পরোক্ষ সমস্যা। প্রত্যক্ষ সমস্যা বলতে আমরা যে ভিজুয়াল যে ড্যামেজগুলো সেগুলো দেখতে পারি, তাই না? ভিজুয়াল ড্যামেজের মধ্যে কি কি বললাম, যে ব্রঙ্কাইটিস হতে পারে, প্লুরাইটিস হতে পারে, তারপর হচ্ছে ফুসফুসে এমফাইসিমা হতে পারে, কেমন? শ্বাসকষ্ট হতে পারে, দম বন্ধ হয়ে আসার মতো সমস্যা হতে পারে দীর্ঘমেয়াদী ধূমপানের কারণে। এগুলো আমাদের প্রত্যক্ষ সমস্যা। আর পরোক্ষ সমস্যার ভিতরে আমরা কি উল্লেখ করে দিব? পরোক্ষ সমস্যার ভিতরে বলবো যে এই যে নিকোটিন আমাদের স্নায়ুতন্ত্রের প্রচুর ক্ষতি করে, কেমন? আমাদের দৃষ্টিশক্তি কমিয়ে দিতে পারে। তারপর হচ্ছে যে টার, আর্সাইন গ্যাস, এরা কি করে? এরা হচ্ছে এক ধরনের কার্সিনোজেনিক পদার্থ, যারা হচ্ছে খুব সহজে ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করতে পারে। আর যে কার্বন মনোক্সাইড রয়েছে সে কি করে? আমাদের আমাদের অক্সিজেনের প্রবাহটাকে কমিয়ে দেয়। কেন? কারণ এই কার্বন মনোক্সাইড আমাদের হিমোগ্লোবিনের সাথে মিলে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে, কেমন? যেটা অক্সিজেন প্রবাহে বাধা সৃষ্টি করে, অর্থাৎ আমাদের কোষে অক্সিজেনের স্বল্পতা সৃষ্টি হয়, যেটা কিন্তু এক ধরনের সমস্যা, যেটা কিন্তু শ্বাসকষ্টের জন্য দায়ী। বুঝতে পারছি? তো এগুলো তুমি একটু ব্যাখ্যা দিলে তোমার কিন্তু এই ঘ নাম্বার আনসারটাও হয়ে যাবে। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যদি দেখি আমরা, এটা হচ্ছে মাদ্রাসা বোর্ড 2019 কোশ্চেন। ওকে, ফাইন। তো কি রয়েছে, এ চিহ্নিত অংশের বিবরণ দাও। এ চিহ্নিত অংশ কোনটা রয়েছে ভাই? এ চিহ্নিত অংশ এই যে এটা। এ চিহ্নিত অংশটা কি বলতো? এ চিহ্নিত অংশটা হচ্ছে আমাদের কি, আমাদের শ্বসনতন্ত্রের কোন পার্টটা? এটা হচ্ছে ট্রাকিয়া, তাই না? ট্রাকিয়া। একটু আগে আমি ট্রাকিয়া নিয়ে বলে আসছিলাম। তো ট্রাকিয়ার বিবরণ দিতে চাই, তুমি কি কি দিও? প্রথমে তুমি এই চিত্রটা আবার একটু আঁকাই দিবে পরীক্ষা হলে, অবশ্যই এই চিত্রটা আঁকাই দিও। এটা একটা নিন্দা টেকনিক, নাম্বার বেশি তোলার। তো চিত্র আঁকাই দেওয়ার পর তুমি বলবো যে এই চিহ্নিত অংশটা হচ্ছে ট্রাকিয়া। তো ট্রাকিয়ার কি বর্ণনা দিব? ট্রাকিয়া হচ্ছে একদম প্রথমে কি বলবো বলতো, এটা হচ্ছে আমাদের বায়ু প্রবাহের বা আমাদের শ্বসনতন্ত্রের বায়ু প্রবাহের অন্যতম একটা পথ হচ্ছে ট্রাকিয়া। ওকে, তো শ্বসনতন্ত্রের বায়ু প্রবাহের অন্যতম একটা পথ বলবো যে ট্রাকিয়া। তারপর কি বলবো বলতো? ট্রাকিয়াতে কি থাকে? ট্রাকিয়া হচ্ছে তরুণাস্থি নির্মিত। ওকে, কেমন তরুণাস্থি? এই যে সি শেপ, বলি করে দিই, সি শেপের বা অর্ধ বলয় আকৃতির অসংখ্য তরুণাস্থি নিয়ে ট্রাকিয়া গঠিত। কেমন? অর্ধ বলয় আকৃতির অসংখ্য তরুণাস্থি নিয়ে ট্রাকিয়া গঠিত। তো কতগুলো তরুণাস্থি থাকে এক্ষেত্রে? যদি তোমার সংখ্যাটা যদি বলতে, যদি অসংখ্য বলে ফেলতো, বাট সংখ্যাটা যদি ইন জেনারেল বলতে, তাহলে বলবা সি শেপ বা অর্ধবলয় আকৃতির 16 থেকে 20টা তরুণাস্থি নিয়ে ট্রাকিয়া গঠিত। ট্রাকিয়ার দৈর্ঘ্য কত? ট্রাকিয়ার দৈর্ঘ্য বলে দেবো হচ্ছে প্রায় যে 16 থেকে ট্রাকিয়ার দৈর্ঘ্য হচ্ছে 20 থেকে 25 সেন্টিমিটার। কেমন? ট্রাকিয়ার দৈর্ঘ্য হচ্ছে 20 থেকে 25 সেন্টিমিটার। তারপর কি বলবো বলতো? ট্রাকিয়া কি করে? সে হচ্ছে আমাদের যে বাতাসটাকে কিসের মাধ্যমে, আমাদের এই উপর থেকে ষড়যন্ত্র থেকে এই যে ব্রঙ্কাস পর্যন্ত পৌঁছে দেয়। কেমন? তারপরে বলবো যে ট্রাকিয়ার ওই যে অর্ধবলয় আকৃতির যে তরুণাস্থি, তার পিছনে কি থাকে? তার পিছনে হচ্ছে ট্রাকিয়ালিস নামক এক ধরনের পেশি থাকে। কেমন? একটু উল্লেখ করে দিবা, ট্রাকিয়ার কি থাকে? ট্রাকিয়ালিস নামক এক ধরনের পেশি থাকে। ট্রাকিয়ালিস নামক এক ধরনের পেশি থাকে। ট্রাকিয়ালিস পেশি থাকে। পরবর্তীতে 6 নম্বর পয়েন্ট উল্লেখ করে দিতে পারো যে এই যে তরুণাস্থি থাকার কারণে ট্রাকিয়া চুপসে যায় না। তারপরে বলবা যে ট্রাকিয়ার অন্তর্গাতে কি থাকে বলতো? অন্তর্গাতে সিলিয়া যুক্ত এপিডার্মিস থাকে, যেটা কি করে? কোনো বহিরাগত যে আমাদের বহিরাগত কোনো যদি রোগ জীবাণু বা বহিরাগত কোনো ডাস্ট আমাদের শ্বসনতন্ত্রে প্রবেশ করতে যায়, তাকে বাধা দেয়। কেমন? তো এইগুলো মোটামুটি বললে হচ্ছে মোটামুটি তোমার ট্রাকিয়ার বর্ণনাটা হয়ে যাবে। ওকে, আচ্ছা, ফাইন। পরবর্তী কোশ্চেনটা দেখি, ঘ নম্বর কোশ্চেনটা। চিত্র এম ও চিত্র এন এর এরূপ অবস্থার কারণ তুলনামূলকভাবে বিশ্লেষণ করো। ওকে, তো আমরা যদি চিত্র এমটা একটু দেখতে চাই আর যদি চিত্র এনটা দেখি, কেমন? চিত্র এম আর চিত্র এন, আসলে এই চিত্র দিয়ে আসলে যদি এক্সরেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, বাট এক্সরেতে কিন্তু আসলে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, তো এম আর এন এর ক্ষেত্রে এম হচ্ছে আমরা জানি যে এমটা কেমন হবে বলতো? এমটাকে আমরা কি বলবো? এমটাকে বলবো হচ্ছে আমরা অধূমপায়ুর ফুসফুস। এমটাকে আমরা দিব কি? এমটাকে আমরা আইডেন্টিফাই করবো হচ্ছে অধূমপায়ীর, অবশ্যই অধূমপায়ীর। কেমন? এটা কিন্তু ভুল করলে চলবে না। এমটা হচ্ছে অধূমপায়ীর ফুসফুসের এক্সরে। অধূমপায়ীর ফুসফুসের এক্সরে হচ্ছে এম চিহ্নিত অংশটা। ওকে, ফাইন। আর এন চিহ্নিত অংশটা কি? এন চিহ্নিত অংশটা হচ্ছে একজন ধূমপায়ীর ফুসফুসের এক্সরে। ওকে, একজন ধূমপায়ীর ফুসফুসের এক্সরে কে বলবো হচ্ছে আমরা ধূমপায়ীর ফুসফুসের এক্সরে কে বলবো হচ্ছে আমরা এন চিহ্নিত অংশটা, তাই না? আচ্ছা, তো কেমনে আমরা বুঝলাম যে ভাই এম হচ্ছে অধূমপায়ীর ফুসফুস, কেমনে বুঝলাম যে এন ধূমপায়ীর ফুসফুস? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, এই যে এম চিহ্নিত অংশটাতে এই যে ফুসফুসের যে পার্টটুকু রয়েছে, এর বর্ণটা কেমন বলো তো? ফুসফুসের পার্টটুকু বর্ণ কেমন? এম চিহ্নিত অংশে ফুসফুসের পার্টের বর্ণ হচ্ছে কালো বর্ণের। ওকে, কালো বর্ণের। আর এখন বলো তো যে কালো বর্ণের ফুসফুস কার ক্ষেত্রে থাকে? কালো বর্ণের ফুসফুস হচ্ছে আমাদের স্বাভাবিক ফুসফুস। আমরা যদি একটা চেস্ট এক্সরে বা বুকের এক্সরে করি, হয়তো তোমাদের অনেকে ডাক্তার করতে দিতে পারেন,
তো সেক্ষেত্রে তুমি কি করবে, তুমি একটা এক্সরে নিয়ে দেখবা যে যাদের এক্সরে ফুসফুসে অংশটুকু সম্পূর্ণ কালো, সেই এক্সরেটাকে আমরা কি কেমন এক্সরে বলি, সেটা হচ্ছে আমাদের একটা যে একটা সুস্থ মানুষের ফুসফুসের এক্সরে। কেমন? আচ্ছা, আর একটা অসুস্থ বা হচ্ছে ক্রমান্বয়ে ধূমপান করেন এমন একটা মানুষের ফুসফুসের অংশ দেখা যায় হচ্ছে এই যে এরকম এরকম সাদা সাদা দেখা যাবে। কেমন? এরকম সাদা সাদা দেখা যাবে। তারপরে কি বলতো, একজন হচ্ছে তোমার অধমপায়ের ফুসফুসের ক্ষেত্রে আর কি লক্ষণ, আর কি জিনিস দেখা যায়, অধমপায়ের ফুসফুসে আকার আকৃতিগুলো কি থাকে, আকার আকৃতিগুলা ঠিকঠাক থাকে, তাই না? আর একটা ধূমপায়ের ফুসফুসে আকার আকৃতি অনেক ধরনের চেঞ্জ চলে আসে। দেখো কত ধরনের চেঞ্জ কিন্তু এখানে অলরেডি চলে আসছে। কেমন? দেখো ডান ফুসফুস বাম ফুসফুস আকারে বড় হয়ে গেছে, বাট এটা কি কখনো হওয়ার কথা ছিল? কখনো হওয়ার কথা ছিল না। আচ্ছা, তারপরে দেখো তো তারপরে হচ্ছে এই যে এই যে আমাদের যে এম চিত্র যেহেতু আমরা বলছি অধম পায়ের ফুসফুস, সেক্ষেত্রে কি কোনো এমফাইসিমা বা কোনো ছিদ্রপথ আছে? কোনো নাই, আছে নাই। বাট এই যে দেখো আমাদের যে ধূমপায়ের ফুসফুসের, সেখানে কি প্রচুর পরিমাণে এমফাইসিমা দেখা যাবে। কেমন? যদিও এই চিত্র আসলে তেমনটা ক্লিয়ার না। তারপরে হচ্ছে তোমার যে এই যে অধমপায়ের যে ফুসফুস, অর্থাৎ এম চিত্রের যে ফুসফুসটা, সেখানে কি দেখতে পারি আমরা বলতো, এখানে কি কোনো পানি জমার কোনো চিত্র দেখা গেছে বা লক্ষণ দেখা গেছে? আমরা জানি ফুসফুস যখন পানি জমে তখন এক্সরের মাধ্যমে দেখলে সেটাকে আমরা কেমন দেখি, সেটাকে দেখি হচ্ছে আমরা সাদা হিসেবে। কেমন? বাট এই যে এম চিত্র দেখো তো, এখানে প্রচুর সাদা অংশ রয়েছে, সাদা ফাঁপা অংশ রয়েছে না? কেন হয়েছে বলতো এত সাদা অংশ কেন হয়েছে? কারণ এখানে কি জমেছে? পানি জমেছে। ওকে, আর পানি কেন জমে? যখন একজন ধূমপান করে দীর্ঘ সময় যাবত, তার ফুসফুসে কি হয়, এরকম পানি জমতে থাকে। ওকে, আচ্ছা, তারপরে দেখো তো এই যে এগুলোই ছিল মোটামুটি আমাদের অধমপায়ী ও ধূমপায়ী ফুসফুসের মধ্যে তুলনা। তাহলে তুমি কি বলো তো, এই ব্যাখ্যাগুলো দেওয়ার পর বলবা যে এম এবং এন এর চিত্র দুটিকে বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে এম চিত্রটা হচ্ছে অধমপায়ীর ফুসফুসের এক্সরে, যেটা হচ্ছে নর্মাল। তারপরে আমি যে কথাগুলো বললাম সেগুলো বলে দিবা। আর এন চিত্রের যে ফুসফুসটা রয়েছে এটা হচ্ছে একটা ধূমপায়ীর ফুসফুস চিত্র, যেটা আসলে কিন্তু আমাদের নর্মাল না। তো সেটা একটু বর্ণনা করে দিয়ে কিন্তু তোমার আনসারটা কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই এই চিত্রটা কিন্তু আরেকটু ভালো দেওয়া উচিত ছিল, তাই না? একটু চিত্রটা একটু ভালো হওয়া উচিত ছিল। ওকে, যাই হোক, তো বোর্ডের কোশ্চেন এইভাবে চলে আসছে, আমরা এইভাবে একটু তুলে দেওয়ার চেষ্টা করেছি। ওকে, তো পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, যে চট্টগ্রাম বোর্ডের 17 সালের কোশ্চেন। ওকে, ফাইন। মানবদের বক্ষ গহ্বরে দুইটি বায়ুপূর্ণ থলি রয়েছে। বায়ুপূর্ণ থলি কোথায় রয়েছে? বক্ষ গহ্বরে। বুঝতেছি ফুসফুস। আচ্ছা, প্রত্যেকটা থলি অর্থাৎ প্রত্যেকটা ফুসফুস অসংখ্য বায়ু কুঠুরিতে বিভক্ত। আচ্ছা, এরা বিশেষ কৌশলে সংকুচিত ও প্রসারিত হয়, অর্থাৎ ফুসফুসে যে প্রক্রিয়া আমরা আসলে শ্বাস নেই সেটাকে বোঝাইছে। ওকে, ফাইন। তো আমাদের পরবর্তীতে কি রয়েছে কোশ্চেনটা দেখি। উদ্দীপকে উল্লিখিত একটি বায়ু কুঠুরির গঠন বর্ণনা করো। আচ্ছা, তো আমরা উদ্দীপকে বলতেছি যে বায়ুপূর্ণ থলি বলতে আমরা বলতেছি ফুসফুস। আর ফুসফুসের যে বায়ু কুঠুরি থাকে সেটাকে আমরা কি বলি ভাই? আগে একটু আইডেন্টিফাই করে নিই। ফুসফুসের বায়ু কুঠুরিকে বলি হচ্ছে আমরা অ্যালভিউলাস, তাই না? অ্যালভিউলাস। ফুসফুসের বায়ুপূর্ণ কুঠুরিকে আমরা কি বলি? অ্যালভিউলাস, তাই তো? ফুসফুসের বায়ুপূর্ণ কুঠুরিকে বলি হচ্ছে আমরা অ্যালভিউলাস। এখন তোমাকে বলছে যে অ্যালভিউলাসের গঠন বর্ণনা করতে। দেখো ভাই, অ্যালভিউলাসের গঠন তুমি হচ্ছে একটা প্রথমে একটু চেষ্টা করবে একটা চিত্র দিয়ে দেওয়ার। কেমন? অ্যালভিউলাসের একটা চিত্র এঁকে দেওয়ার চেষ্টা করবা, তারপর হচ্ছে বাকি গঠন দিবা। তো অ্যালভিউলাসে অনেকগুলো চিত্র তোমাদের বইতে আছে বা অনেকভাবে দেওয়া আছে, তুমি একদম চেষ্টা করবে সবচেয়ে সহজ সরল ভাবে যে তোমার চিত্রটা দেওয়া যায়। যে কি দেওয়া যেতে পারে তোমার এখানে, যে দুইটা চিত্র একটু দেওয়ার চেষ্টা করো। প্রথম হচ্ছে একটা দিবা যে অ্যালভিউলার যে নালী আসে, সেটা এসে কি হবে বলতো? অ্যালভিউলার নালী এসে এই যে এরকম ভাবে বিভক্ত হবে, কারণ আমরা জানি অ্যালভিউলার মানে আঙুলের থোকা, তাই না? তাহলে এখানে তুমি এই যে আঙুলের থোকার মতো ছোট ছোট কিছু কি দিয়ে দিবা, একদম দিয়ে দিবা। ওকে, এরকম হচ্ছে অ্যালভিউলার গুলোকে দিবা। দেখো, খুব যে কঠিন করে আঁকতেছি তেমন কিন্তু না, তোমাকে চেষ্টা করতে হবে জাস্ট হচ্ছে একটা রাউন্ড আপ ফিগার দেওয়ার। কেমন? টিচারকে একটু বোঝানো যে তুমি এটা এঁকেছো। ওকে, তারপর তোমাকে কি করতে হবে, একটু একটু চিহ্নিতকরণ করে দিতে হবে। চিহ্নিতকরণ কিভাবে করবো বলো তো? চিহ্নিতকরণ কিভাবে করবো? এই যে এটাকে বলবো হচ্ছে আমরা অ্যালভিউলার নালী, আর এগুলো হচ্ছে অ্যালভিউলার। তারপরে চেষ্টা করবা অ্যালভিউলাসের উপর অন্য একটা কালার দিয়ে, স্পেশালি যদি তোমরা কালার পেন্সিল আঁকো তাহলে একটু চেষ্টা করবো যে একটু লাল বর্ণের কিছু কিছু একটু রক্তনালিকাগুলো দিয়ে দেওয়া। কেমন? আমরা জানি অ্যালভিউলাসের মাঝখানে কি থাকে, অ্যালভিউলাসের উপরে কি থাকে, কৌশিক জালিকা থাকে, তাই না? একটু কৌশিক জালিকাগুলো একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবা। ওকে, তাহলে কিন্তু তোমার মোটামুটি অ্যালভিউলাসের গঠনটা হয়ে যাবে। তো এরকম এইভাবে অ্যালভিউলাসের গঠনটা তোমার হয়ে গেলে তারপর কি লিখবা বলো তো? অ্যালভিউলাসের গঠনের ক্ষেত্রে কি লিখবা, যে প্রথমে দিয়ে শুরু করবা, যেটা আমি একটু আগে বলেছি, ফুসফুসের গঠন ও কার্যকরী এককে বলা হয় অ্যালভিউলাস। আর অ্যালভিউলাস কি দিয়ে গঠিত বলো তো? অ্যালভিউলাসটা কি দিয়ে গঠিত? অ্যালভিউলাস হচ্ছে কি, এর প্রাচীরটা গঠিত হচ্ছে কি দিয়ে? স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে, তাই না? পাতলা বা চ্যাপ্টা স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে গঠিত। চ্যাপ্টা
স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে এই অ্যালভিওলাসের প্রাচীরটা গঠিত, তাই না? স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে অ্যালভিওলাসের প্রাচীরটা গঠিত, স্কোয়ামাস এপিথেলিয়াম বা স্কোয়ামাস আবরণী টিস্যু দিয়ে অ্যালভিওলাসের প্রাচীরটা গঠিত। ওকে, তারপরে কি বলবো বলতো, এই যে অ্যালভিওলাসের দুই ধরনের কোষ থাকে, এটা একটু বলে দিবা। একটা হচ্ছে টাইপ 1 অ্যালভিওলাস সেল, আর একটা হচ্ছে টাইপ 2 অ্যালভিওলাস সেল। ওকে, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2 অ্যালভিওলাস সেল। টাইপ 1 যে অ্যালভিওলাস সেল সেটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে নিউমোসাইট। ওকে, আর টাইপ 2 অ্যালভিওলাস সেলের নাম হচ্ছে সেপ্টাল কোষ। এই টাইপ 2 অ্যালভিওলাস সেল কি করে বলতো ভাই? এই টাইপ 2 অ্যালভিওলাস সেল হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ করে। ওকে, এই কথাগুলো মোটামুটি একটু বললে তোমার কিন্তু কি হবে, এই যে তোমার এটার আনসারটা হয়ে যাবে। তো আমি দুইটা চিত্রের কথা বলছিলাম, এটা হইতে পারে তোমার 1 নাম্বার চিত্র, আর 2 নাম্বার চিত্রে চেষ্টা করবা একটু ওই যে প্রস্তুতছেদী চিত্র আছে না, একদম সহজভাবে যদি দিতে চাই যে আমাদের আরেকটা চিত্র দেখবো যে এমন আছে তোমার, আমরা যদি চিত্রটা আরেকটা চিত্র আমি আঁকাই দেই। ওকে, খুবই সিম্পল ভাবে। ওকে, প্রথমে এইভাবে একটাই দিবা, তারপর কি দিবা ভাই? তারপর হচ্ছে এই যে এইভাবে, হ্যাঁ, এইভাবে অ্যালভিওলাসটাকে দিবা। তাহলে এরকম একটা তুমি এই দিলা, প্রকোষ্ঠ দিলা। ওকে, প্রকোষ্ঠ দিয়ে গোল হইতে হবে এমন কিছু না। তারপরে কি করবা? আমরা জানি অ্যালভিওলাসের প্রকোষ্ঠের বাইরে কি থাকে বলতো? গায়ে গায়ে লাগানো থাকে কি এরকম কোষিক জালিকা লাগানো থাকে, তাই না? যে আসলে কি সূক্ষ্ম রক্তনালী লাগানো থাকে। ওকে, এই যে এরকম সূক্ষ্ম রক্তনালী দিয়ে দিবা। কেমন? এরকম সূক্ষ্ম রক্তনালী দিয়ে দিবা। আর রক্তনালীর ভিতরে কি কি থাকবে বলতো? রক্তনালীর ভিতরে রক্তের কোষীয় উপাদানগুলো থাকবে, তাই না? অর্থাৎ রক্তের যে আমরা যদি বলি যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এগুলো তুমি একটু লোহিত রক্তকণিকাগুলো একটু দেখাই দিতে পারো, মঞ্জাস রক্তকণিকাগুলো একটু দেখাই দিবা। ওকে, এটা তারপরে তুমি একটু বাতাসের গতিপথটা দিয়ে দিবা, যেখানে হচ্ছে অক্সিজেনটা প্রবেশ করবে, আর এখান থেকে কিটা বের হয়ে যাবে বলতো? এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। ওকে, এইভাবে যদি একটু দিয়ে দাও, এটা হচ্ছে 2 নম্বর চিত্র হিসেবে দিতে পারো। তাহলে এই দুইটা চিত্র যদি তুমি এঁকে দাও, খুবই সহজভাবে আঁকাবা, কোনো কঠিন ভাবে চিত্রটা আঁকানোর কিছু নাই, খুবই সহজভাবে চিত্র আঁকাবা, আর একটু বর্ণনা দিয়ে দিলে কিন্তু কি তোমার এই বায়ুকোষের গঠন অর্থাৎ অ্যালভিওলাসের গঠনটা নিয়ে আনসার হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, পরে ঘ নম্বর কোশ্চেনটা দেখি, উদ্দীপকে উল্লেখিত ভেন্টিলেশন কৌশলটি ব্যাখ্যা করো। আচ্ছা, ফাইন, ভেন্টিলেশন কৌশল, তাই না? এখানে ভেন্টিলেশন কৌশল বলতে আসলে কি বোঝাচ্ছে বলতো? যা ল্যাবে আছে বলতো ভেন্টিলেশন কৌশল বলতে কি বোঝাচ্ছে? ওকে, আমি একটা পেজ নিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, তো এখানে আমরা আমরা বলছিলাম যে কোশ্চেনটা কোনটা ছিল? ওকে, এটা এটা নিচে নামবে। ওকে, তো ভেন্টিলেশন কৌশল বলতে কি বুঝি? ভেন্টিলেশন কৌশল বলতে হচ্ছে আমার এখানে দিতে হবে যে শ্বাস প্রশ্বাসের যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা, অর্থাৎ শ্বসন কৌশল বা শ্বাস প্রশ্বাসের কৌশল। কেমন? তো শ্বাস প্রশ্বাসের কৌশলটা একটু দিতে হবে, শ্বাস প্রশ্বাসের কৌশল নিয়ে একটু আলোচনা করতে হবে। ওকে, শ্বাস প্রশ্বাসের কৌশল। এখন তুমি শ্বাস প্রশ্বাসের কৌশল নিয়ে কিভাবে আলোচনা করবা? সেক্ষেত্রে তুমি কি করতে পারো? তুমি প্রথমে ঘ নাম্বার প্রশ্ন উত্তর লিখে দিয়ে কি দিবে বলো তো? তোমার একটু তোমার বক্ষপিঞ্জরটা আঁকাইতে হবে। কেমন? তো বক্ষপিঞ্জর আঁকানোর ক্ষেত্রে একদম সিম্পল একটা চিত্র আছে না তোমার বইতে? সেই চিত্রটা দেওয়ার চেষ্টা করবা, যে একদম সিম্পল ভাবে যে ভাই আমার ফুসফুসটা তুমি যদি একটা পাশ থেকে কাটো তাহলে যেভাবে দেখা যায়, অর্থাৎ ফুসফুসটা হবে অনেকটা এমন। ওকে, ফুসফুসটা হবে অনেকটা এমন, বুঝতে পারছি? এমন। তারপরে কি করবো বলতো? এখানে এমন ফুসফুসটা আঁকার পরে এই যে ফুসফুসের বাইরের দিকে কি থাকবে? ফুসফুসের বাইরের দিকে হচ্ছে আমাদের বক্ষপিঞ্জর থাকবে। তো বক্ষপিঞ্জরটাকে তুমি অন্য একটা কালি দিয়ে এইভাবে একটু একটু সরল রৈখিক ভাবে দেখাই দিবা, মানে জাস্ট দেখাচ্ছ যে তোমার ফুসফুসটা কোনো একটা ক্যাভিটি বা একটা গহ্বরের ভিতরে আছে, তাই না? এভাবে দেখাই দিবা। ওকে, এভাবে দেখাই দিবা। তারপর কি বলবো? নিচে নিচে কি থাকবে ভাই? নিচে হচ্ছে আমাদের একটা পেশিবহুল অর্গান থাকবে, তাই না? যেটাকে আমরা কি বলি? ডায়াফ্রাম মধ্যচ্ছদা। এখানে ডায়াফ্রামটা দেখাই দিবা। ওকে, ডায়াফ্রামে কিন্তু আমরা আসলে এই পাশ থেকে যেহেতু কেটেছি, তার মানে কি আমরা একটা পোর্শন দেখতে পারবো। ওকে, আচ্ছা, তো এটা হয়ে যাবে আমাদের ফুসফুস। তারপরে কি করবা? তারপর হচ্ছে তোমার কিছু একটু ইগুলো একটু দিতে হবে, যে দেখো এবার কিছু একটু উত্তোলিত হওয়ার কিছু অংশ দেখাই দিতে হবে একটু। ওকে, তারপর কি করতে হবে? এদিকে নিচের দিকে ডায়াফ্রামটা নেমে গেলে একটু অংশ দেখাই দিতে হবে। ওকে, তারপরে তুমি যখন আনসার করতে যাবা, তুমি প্রথমে দিবা কি? প্রথমে দিব হচ্ছে 1 নম্বরে দিব হচ্ছে, যেহেতু আমরা শ্বসনের, তুমি একটু বলবা যে আমরা জানি যে শ্বাস প্রশ্বাস হচ্ছে কি কয়টা ভাগে বিভক্ত বলো তো? শ্বসন হচ্ছে শ্বসন হচ্ছে 2টা পার্টে বিভক্ত, তাই না? তার মানে আমরা যেহেতু বহিঃশ্বসন পড়তেছি, তাহলে বহিঃশ্বসনের আবার 2টা পার্ট। একটা বলবো হচ্ছে আমরা কি, একটাকে বলবো হচ্ছে আমরা শ্বাস গ্রহণ, শ্বাস গ্রহণ, যেটা আরেকটা বাংলা হচ্ছে কি প্রশ্বাস। কেমন? আরেকটাকে বলবো হচ্ছে কি শ্বাস ত্যাগ। হ্যাঁ, আরেকটা বলবো হচ্ছে শ্বাস ত্যাগ, যেটাকে আমরা বলতে পারি কি নিঃশ্বাস। ওকে, প্রশ্বাস আর নিঃশ্বাস। আচ্ছা, তারপরে তুমি কি করবা? যেহেতু প্রথমে তুমি ওটা উল্লেখ করে আসার পরে তুমি হচ্ছে এখানে বলবা যে একটু এক নাম্বার দিয়ে উল্লেখ করবা কি? 1 নাম্বার দিয়ে উল্লেখ করবো হচ্ছে প্রশ্বাস কৌশল। হ্যাঁ, প্রশ্বাস কৌশল। তো প্রশ্বাস কৌশলটা উল্লেখ করার পরে তুমি কি দেবো বলো তো? তুমি একদম পয়েন্ট আকারে লেখা শুরু করবা যে আমরা জানি যে যখন আমরা প্রশ্বাস নিব তখন কি হবে? তখন হচ্ছে মধ্যচ্ছদা, দেখো একটু একটু খেয়াল করি এইটুক,
যে মধ্যচ্ছদা বা ডায়াফ্রামটা সংকুচিত হবে। ওকে, তাহলে প্রশ্বাস কৌশলের কি কি কাহিনী হবে আমি জাস্ট একটু শর্টকাটে লিখে দেই যে ডায়াফ্রাম সংকুচিত হবে। কেমন? ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা কি হবে? ডায়াফ্রাম সংকুচিত হবে। ডায়াফ্রাম সংকুচিত হবে। আচ্ছা, এখন ডায়াফ্রাম সংকুচিত হলে কি হবে? ডায়াফ্রাম সংকুচিত হলে কি হবে? ডায়াফ্রাম সংকুচিত হলে যে সে কই যাবে? নিচে নামবে। ডায়াফ্রাম সংকুচিত হয়ে নিচে নামবে। আর নিচে নামলে কি হবে বলতো? তুমি এটা কিন্তু একটু সিরিয়াল ওয়াইজ লিখে মানে প্যারা আকারে লিখে দিবা। আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য এইভাবে বলে দিচ্ছি। তো প্রশ্বাস কৌশল হবে ডায়াফ্রামটা কি হবে? ডায়াফ্রামটা সংকুচিত হবে, সংকুচিত হলে নিচে নামবে। নিচে নামলে কি হবে? এই ডায়াফ্রামটা দেখো তো, ডায়াফ্রামটা পেয়েছিলাম না আমরা, এই সবুজ বর্ণের একটা জিনিস দিয়েছিলাম না, ডায়াফ্রাম। এটা সংকুচিত হলে নিচে নামলে কি হবে বলতো? এটা তো বক্ষ গহ্বর। বক্ষ গহ্বর কেমন বেশ বেড়ে যাবে? বক্ষ গহ্বরের কি অনুদৈর্ঘ্য বেশ বেড়ে যাবে, তাই না? তাহলে ডায়াফ্রাম সংকুচিত হয়ে নিচে নামলে বক্ষ গহ্বরের কি বাড়বে ভাই? বক্ষ গহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাস বাড়বে। ওকে, অনুদৈর্ঘ্য ব্যাস বাড়বে। আচ্ছা, বক্ষ গহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাস বাড়বে। ওকে ফাইন, বক্ষ গহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাস বাড়লো। পরবর্তীতে কি হবে বলতো? একটা হচ্ছে ডায়াফ্রাম সংকুচিত হলো, ডায়াফ্রামের কাজ করলো। আর কি কাজ করবে? এখানে কি থাকবে বলতো? আমরা এখানে পড়ছি ইন্টারকোস্টাল পেশি থাকবে। ওকে, তাহলে আমরা কি লিখবো? যে ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে, তারপরে দিব আমরা ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে, ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে, ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে কি হবে? ইন্টারকোস্টাল পেশি যখন সংকুচিত হবে তখন তখন কি হবে? ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে এই যে সে কি করবে বলতো? এই যে ইন্টারকোস্টাল পেশি আমি বলছিলাম না, এটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। কেমন? এই যে উপরের দিকে থাকবে। সে কি করে বলতো? সে বক্ষপিঞ্জরটাকে উপরের দিকে তুলে নিবে, তাই না? ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে বক্ষপিঞ্জর কি হবে বলতো? উপরের দিকে উঠবে। মানে কি? বক্ষপিঞ্জরটা উত্তোলিত হবে, বক্ষপিঞ্জর উত্তোলিত হবে। ওকে ফাইন। তো ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলো, বক্ষপিঞ্জর উত্তোলিত হলো। এখন বলতো আমাদের বক্ষপিঞ্জর বা বুকের খাঁচা উত্তোলিত হলে কি সুবিধা হবে? বক্ষপিঞ্জরটা যখন উত্তোলিত হবে তখন ফুসফুসের এই যে এমন অনুপ্রস্থ ব্যাস বেড়ে যাবে। কি বাড়বে বলতো? ফুসফুসের অনুপ্রস্থ ব্যাস বেড়ে যাবে। কেমন? তাহলে কি হবে? ফুসফুসের বা বক্ষ গহ্বরের অনুপ্রস্থ ব্যাস বেড়ে যাবে, অনুপ্রস্থ ব্যাস বেড়ে যাবে, অনুপ্রস্থ ব্যাস বেড়ে যাবে, অনুপ্রস্থ ব্যাস বাড়বে। ওকে, অনুপ্রস্থ ব্যাস বাড়বে। এখন দেখো তো একটা কাহিনী, পরবর্তীটা তুমি নিজে একটু লিখে নিবা, আমি বলে দিচ্ছি মুখে মুখে যে আমাদের অনুদৈর্ঘ্য ব্যাস বাড়ছিল ডায়াফ্রাম নিচে নামার ফলে, আর অনুপ্রস্থ ব্যাস বাড়লো কেন? অনুপ্রস্থ ব্যাস বলো হচ্ছে আমাদের বক্ষপিণ্ডের উত্তোলিত হওয়ার মাধ্যমে। অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ ব্যাস যখন বাড়বে তখন আলটিমেটলি কি বাড়তেছে বলতো? ফুসফুসের আয়তন বাড়বে, তাই না? আলটিমেটলি ফুসফুসের আয়তন বেড়ে যাবে। কেমন? ফুসফুসের আয়তন বেড়ে যাবে। আচ্ছা, এখন আমার একটা জিনিস বলতে হবে, ফুসফুসের আয়তন যখন বাড়বে তখন কি হবে ভাই? ফুসফুসের আয়তন যখন বাড়বে তখন কি হবে? বায়ুচাপ কমে যাবে, তাই না? ফুসফুসের আয়তন বাড়লে বায়ুচাপ কমে যাবে। বুঝতে পারছো এটা? যে প্রশ্বাস কৌশলের ক্ষেত্রে আমি যদি আবার একটু রিভিউ করি প্রথম থেকে, যে প্রশ্বাস কৌশল হবে প্রথমে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা সংকুচিত হবে, ফলে সেটা নিচে নামে যাবে। নিচে নামলে কি হবে? বক্ষ গহ্বর অনুদৈর্ঘ্য বেশ বেড়ে যাবে। ওকে ফাইন। তারপর হচ্ছে এই যে বক্ষপিঞ্জর উপর ইন্টারকোস্টাল পেশি থাকে, সেটা কি হবে? সেটা সংকুচিত হবে। ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে কি হবে? বক্ষপিঞ্জরকে সে উপরের দিকে তুলে ধরবে। উপরের দিকে তুলে ধরলে কি হবে? পিঞ্জরের বা বক্ষ গহ্বরের এই যে অনুপ্রস্থ ব্যাসটা বেড়ে যাবে। তাহলে একটু আগে অনুদৈর্ঘ্য বেশ বাড়ছিল, এখন অনুপ্রস্থ বেশ বাড়ছে। অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ বেশ বাড়া মানে কি? আলটিমেটলি ফুসফুসের আয়তন বাড়বে। আর আমরা কি জানি যে ফুসফুসের আয়তন বাড়লে বায়ুচাপ কমবে। কেন? আমরা জানি ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। দেখো ফিজিক্সের ল এখানে কাজে লাগতেছে। ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, তাই না? অর্থাৎ তুমি যদি কি করো? যদি আয়তন বাড়ায় দাও তাহলে সেক্ষেত্রে প্রেসার কমে যাবে। আর যদি তুমি কি করো? একটা ভাইস ভার্সা করো, অর্থাৎ তুমি যদি প্রেসার বাড়ায় দাও, তুমি যদি প্রেসার কোনো কারণে বাড়ায় দাও, সেক্ষেত্রে কি হবে? আয়তন কমে যাবে। ফাইন। তাহলে দেখো এক্ষেত্রে যেহেতু ফুসফুসের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, দ্যাটস ওয়াই ফুসফুসের বায়ুচাপ কমবে। ওকে, আর বাতাসের একটা ধর্ম কি বলতো? বাতাসের ধর্ম হচ্ছে সে কি উচ্চ চাপ থেকে কই যাবে বলতো ভাই? উচ্চ চাপ থেকে বাতাসটা নিম্নচাপের দিকে যাবে। ওকে, নিম্নচাপের দিকে যাবে। তাহলে বাতাসের ধর্ম হচ্ছে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাওয়া। আর তোমার ফুসফুসে আলটিমেটলি কি ক্রিয়েট হয়েছে? এখানে কি ক্রিয়েট হয়েছে? এখানে এই যে বায়ুচাপ কমে কি তৈরি হয়েছে? নিম্নচাপ তৈরি হয়েছে, তাই না? নিম্নচাপ তৈরি হয়েছে। তাহলে কি করবে? আমাদের পরিবেশ থেকে উচ্চচাপের বায়ুটা এখন নিম্নচাপের অর্থাৎ আমাদের ফুসফুসের ভিতরে প্রবেশ করবে। দ্যাটস ওয়াই এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কি করবে? ফুসফুসের ভিতরে বাতাস প্রবেশ করবে বা প্রশ্বাস ক্রিয়াটা সম্পাদিত হবে। বুঝতে পারছি? প্রশ্বাসের কৌশলটা বুঝতে পারছি। আচ্ছা, পরবর্তী 2 নম্বর পার্ট কি হবে বলতো? প্রশ্বাসের পরে কি হবে? প্রশ্বাসের পরে হবে নিঃশ্বাস। যখন শ্বাস নিলে সেটা ত্যাগ করতে হবে, তাই না? নিঃশ্বাস, তাহলে লিখবা যে নিঃশ্বাসের কৌশল। নিঃশ্বাসের কৌশলের ভিতরে লিখবা যে প্রশ্বাসের পরবর্তী ধাপে যে আমাদের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াটা হবে সেটাকে আমরা বলবো নিঃশ্বাস। নিঃশ্বাসের ক্ষেত্রে কি হবে?
আমাদের ডায়াফ্রামটা আবার পুনরায় প্রসারিত হবে। ডায়াফ্রামটা প্রসারিত হলে কি হবে, একটু আগে সংকুচিত হয়ে নিচে নামছিল, প্রসারিত হয়ে উপরে উঠবে, ফলে বক্ষপিঞ্জরের দৈর্ঘ্য বেশ কমে যাবে। আবার আমাদের যে বক্ষপিঞ্জরটাকে যে তুলে রাখছিল আমাদের ইন্টারকোস্টাল মাসেল বা পেশি, সে কি করবে, সে আবার শিথিল হয়ে আবার বক্ষপিঞ্জরকে নিচে নামাই দিবে। তাহলে দেখো বক্ষপিঞ্জরকে নিচে নামানোর মাধ্যমে প্রস্থ ব্যাসও কমে যাবে। একটু আগে দৈর্ঘ্য ব্যাসটা কমছিল কিসের কারণে, ডায়াফ্রামের কারণে। এখন প্রস্থ ব্যাস কমলো, আলটিমেটলি কি হলো, ফুসফুসের আয়তনটা যাবে কমে। ওকে, ফুসফুসের আয়তন কমে যাবে। আর বলো তো ফুসফুসের আয়তন কমে গেলে কি হবে, বায়ুচাপ বেড়ে যাবে, তাই না? আয়তন কমলে বায়ুচাপ বেড়ে যাবে। বায়ুচাপ বেড়ে যাওয়া মানে কি, বাতাস কোথায় বেশি আছে, এখন উচ্চচাপ কোথায় বিরাজ করতেছে, তোমার দেহের ভিতরে উচ্চচাপ রয়েছে, বাইরে রয়েছে নিম্নচাপ। তাহলে তোমার কি হতে হবে, এখন বাতাসটা তোমার ভিতর থেকে দেহের বাইরে তোমার বায়ু প্রবাহ পথের মাধ্যমে প্রবাহিত হবে, অর্থাৎ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে। অর্থাৎ তোমার সেক্ষেত্রে কি হবে, বাতাসটা দেহের বাইরে বের হচ্ছে, দ্যাট মিনস তোমার নিঃশ্বাসটা হয়ে গেল। কেমন? এটাই ছিল মূলত তোমার প্রশ্বাস এবং নিঃশ্বাসের কৌশল। আশা করি এই যে যতক্ষণ আমি গত 5 মিনিট ধরে যা কথাগুলো বললাম, এগুলো বুঝলে তোমার কি প্রশ্বাস নিঃশ্বাস নিয়ে কোনো সিকিউ আনসার দিতে কোনো প্রকার কোনো সমস্যা পোহাতে হবে না। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কোশ্চেনের দিকে যদি আমরা যাই, বরিশাল বোর্ড 2019 কোশ্চেন। ওকে, তো বরিশাল বোর্ড 2019 কি কোশ্চেনটা চলে আসছে দেখি। নিচে উদ্দীপকটি লক্ষ্য করলাম, প্রশ্নগুলো তো দেখো ফাইন, দেখি উদ্দীপকে কি রয়েছে। আচ্ছা, আমাদের শরীরের বক্ষ গহ্বরের উভয় পাশে, ওকে, বক্ষ গহ্বরের উভয় পাশে অসংখ্য বায়ু প্রকোষ্ঠ বিশিষ্ট দুটি অঙ্গ রয়েছে। জানি আমরা সেটা কি বলতো, বায়ু প্রকোষ্ঠ বিশিষ্ট অঙ্গ কোনটা? বুঝতেছি ভাই, আমাকে ফুসফুসের কথা বলেছে। দেখো কোশ্চেন কিন্তু কোনোটাই কঠিন না, তোমরা আসলে বায়োলজি সিকিউ নিয়ে যে কেন এত প্যারা খাও এটা বুঝি না। তুমি একটু জাস্ট একটু নিজের যে কমন সেন্সটা খাটিয়ে একটু ঠান্ডা মাথায় যদি ভাবো, তাহলে কিন্তু তুমি আনসারগুলো জেনারেট করে ফেলতে পারবা, তাই না? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে দুইটি অঙ্গ, যেটাকে আমরা বলতেছি ফুসফুস। ওকে ফাইন, যাতে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাস দুটি বিনিময় ঘটে। ওকে, সেটা আমরা জানি। তো কোশ্চেনে কি বলেছে, উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির গঠন বর্ণনা করো। এই তো দেখো ফুসফুসের গঠন বর্ণনা করতে বলছে। তাহলে খুব সুন্দর কথা, আমরা ফুসফুসের গঠন বর্ণনা করবো। প্রথমে কি দিব বলতো, প্রথমে আমরা একটু ফুসফুসের চিত্র আঁকবো। বাট অবশ্যই যে কোনো ক্ষেত্রে ফুসফুসের চিত্র আঁকার আগে তুমি কি এঁকে দিবা বলতো, একটা ট্রাকিয়া চিত্রটা এঁকে দিবা। তারপর হচ্ছে তুমি ফুসফুসের এই তো সুন্দর করে চিত্র এঁকে দিবা। কেমন? অত সুন্দর হইতে হবে না, জাস্ট মোটামুটি চিত্রটা বোঝা গেলে হলো। কিন্তু এটা যে ফুসফুস, সেটা কিন্তু তোমার কিন্তু এঁকে দেখাইতে হবে, বুঝছো? ফুসফুস আঁকতে যাবে, অন্য কিছু এঁকে ফেলো না, তাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। ওকে, তো এটা হবে আমাদের দুইটা ফুসফুস, বুঝতে পারছি? ওকে, জাস্ট একটু দেখি আমি। ওকে, এটা হচ্ছে আমাদের দুইটা ফুসফুস। ওকে, জাস্ট মিনিট, একটু বাঁকা হচ্ছে আসলে আমার আঁকানোটা এতটাও ভালো না, আর এখানে ইয়েতে আঁকানোটা তো আরো টাফ। ওকে, তো এটা হচ্ছে আমাদের দুটো ফুসফুস। কেমন? তারপর কি করবো বলতো, ফুসফুস এই দুটো একটা জাস্ট একটা মানে নর্মাল চিত্র আঁকার পরে আমাদের আরেকটু কাজ করতে হবে। সেটা কি, আমরা জানি ফুসফুস হচ্ছে কি, এটা যেহেতু ডান ফুসফুস, এটা বাম। ডান ফুসফুস কয়টা লোব থাকে ভাই? ডান ফুসফুসে 3টে লোব থাকে, এই লোব 3টে একটু দেখাইতে হবে। কেমন? ওকে, তারপর বাম ফুসফুসের কয়টা লোব থাকে? 2টে লোব থাকে, এই 2টে লোব একটু দেখাই দিতে হবে। কেমন? তাহলে তুমি কি দিবা, এটা হচ্ছে তোমার একটু চিহ্নিত করে দিবে, এটা হচ্ছে ডান ফুসফুস, ডান ফুসফুস, আর এই পাশে এটা হচ্ছে বাম ফুসফুস, তাই না? এটা হচ্ছে বাম ফুসফুস। তারপর কি দিতে হবে তোমাকে বলো তো, ডান বাম দিলা, এই যে এগুলো ট্রাকের ক্ষেত্রে একটু কি দিয়ে দিতে হবে, ওই যে আমরা জানি ট্রাকেতে টোনাস্থি থাকে না, তাহলে এইভাবে একটু দাগ দিয়ে দিতে হবে। কেমন? টোনাস্থি কোথায় থাকে? ট্রাকে তো থাকে, আবার আমাদের ব্রঙ্কাসেও থাকে। ওকে, তো ব্রঙ্কাসে দাগ দিয়ে দিবা। তারপর কি করো, তুমি এখানে একটু চিহ্নিত করে দিবা যে এই উপরে পার্টটুকু হচ্ছে ট্রাকিয়া। দেখো আমি বলে দিচ্ছি, আচ্ছা আমি লিখে এঁকে দিচ্ছি। এটা কি বলবো, এটাকে বলবো হচ্ছে ট্রাকিয়া। তারপর কি দিব, এগুলোকে বলবো কি, ট্রাকিয়ার পরে এটাকে বলবো হচ্ছে ব্রঙ্কাস, ব্রঙ্কাস। তারপর হচ্ছে এই দুটোকে, এটা হচ্ছে ডান ফুসফুস, আর এটাকে বলে দেবো হচ্ছে বাম ফুসফুস। কেমন? তারপরে তুমি বলবা যে আমাদের দুইটা ফুসফুস রয়েছে। ডান ফুসফুস কোথায় অবস্থান করে, বলবা যে ফুসফুস অবস্থান করে আমাদের বক্ষপিঞ্জরে, বক্ষ গহ্বরের ভিতরে। ডান ফুসফুস তুলনামূলক আকারে বড়, বাম ফুসফুস আকারে ছোট। একটু তুলনামূলক ভাবে বলার চেষ্টা করবে, ডান ফুসফুস আকারে বড়, বামটা আকারে ছোট। তারপরে বলবা ডান ফুসফুস 3টে লোবে বিভক্ত, এই যে একটা লোব, এই যে একটা লোব, এই যে একটা লোব। আমি কি বললাম ভাই? লোব, কথাটা কিন্তু খেয়াল রাখবো, লোব, লোব। ডান ফুসফুসের ক্ষেত্রে লোব কয়টা? ডানের ক্ষেত্রে হচ্ছে 3টা। আর বাম ফুসফুসের ক্ষেত্রে লোব কয়টা ভাই? বামের ক্ষেত্রে হচ্ছে, এক্ষেত্রে লোব, নট লোবিউল, আমি বলতেছি কিন্তু লোব। বাম ফুসফুসের ক্ষেত্রে লোব হচ্ছে কয়টা? 2টা। ওকে, এই যে একটা লোব, এই যে একটা লোব, বুঝতে পারছি? আচ্ছা, তার আগে একটু বলছি যে বাম ফুসফুসের আকার একটু, ডান ফুসফুসের চেয়ে ছোট, অর্থাৎ ডান ফুসফুস একটু আকারে বড়। তারপর কি বলো তো, ফুসফুস অসংখ্য কি নিয়ে গঠিত? ছোট ছোট বায়ু প্রকোষ্ঠ নিয়ে গঠিত। এটার নাম কি? যেটার নাম হচ্ছে অ্যালভিউলার থলি, বা অনেকগুলো অ্যালভিউলাস নিয়ে আমাদের ফুসফুস গঠিত। কেমন? তারপর কি বলবো বলো তো, ফুসফুসের বর্ণটা একটু বলে দিবা। বর্ণ বলে দিয়ে মোটামুটি একটু তোমার এই চিত্রটা দিয়ে একটু তুমি যদি একটু চিত্রে একটু কি বলে এটাকে একটু করে দিতে পারো, অর্থাৎ একটু লেভেলিং করে দিতে পারো, তাহলে কিন্তু তোমার আনসারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে অবশ্যই লিখে দেবেন নিজের চিত্র ফুসফুস, অর্থাৎ তুমি চিত্র দিলা, কিছুটা বর্ণনা দিলা, তাহলে কিন্তু তোমার আনসারটা কমপ্লিট হয়ে গেল।
বুঝতে পেরেছি? আচ্ছা, পরবর্তী ঘ নম্বরের কোশ্চেনটা কি রয়েছে? উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় গ্যাসটির পরিবহন কৌশল ব্যাখ্যা করো। তো দ্বিতীয় গ্যাস হিসেবে কোনটা রয়েছে বলো তো এক্ষেত্রে? প্রথমটা অক্সিজেন, দ্বিতীয়টা কার্বন ডাইঅক্সাইড। তার মানে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিনিময় কৌশলটা ব্যাখ্যা করতে বলছে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিনিময় হওয়ার পর যেটা পরিবহন কৌশলটা ব্যাখ্যা করতে বলছে, তাই না? যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তোমার কিভাবে তোমার দেহে পরিবাহিত হয়। ওকে? তো আমি যদি আগের গুলো একটু মুছে দিচ্ছি। ঘ নম্বর কোশ্চেনটা যদি আমি লিখি, ঘ নম্বর কোশ্চেনটা যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন কৌশল। তুমি জাস্ট প্রথমে কার্বন ডাইঅক্সাইড পরিবহন কৌশল দিয়ে দিবা। ওকে? তো কার্বন ডাইঅক্সাইড পরিবহন কৌশল দিয়ে তারপর তোমাকে কি করতে হবে? কার্বন ডাইঅক্সাইড পরিবহন কৌশলের অধীনে যে কি ভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় সেটা তোমার বইতে কিন্তু উল্লেখ করা আছে, তাই না? তো সেই অনুযায়ী তুমি তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিবহনটা তোমাকে একটু লিখে দিতে হবে। কিভাবে লিখবা দেখো তো। ফার্স্ট অফ অল দেখবা যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় কি হিসেবে? এক নম্বরে কার্বন ডাইঅক্সাইড পরিবহন একটা কৌশল হচ্ছে সে ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হবে, তাই না? ভৌত দ্রবণ রূপে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হবে। ভৌত দ্রবণ রূপে, ভৌত দ্রবণ রূপে মানে কি? এই যে কার্বন ডাইঅক্সাইড সে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড হিসেবে পরিবাহিত হবে, অন্য কোনোটা কনভার্ট না হয়ে পরিবাহিত হবে। কেমন? আচ্ছা, তো ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট হবে? একটু পার্সেন্টেজ গুলো একটু উল্লেখ করে দেওয়ার চেষ্টা করো ভাই। পার্সেন্ট হচ্ছে 5%। 5% হচ্ছে ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হবে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সরাসরি এই কার্বন ডাইঅক্সাইড কি হবে? আমাদের যে পানি থাকবে আমাদের বিদ্যমান পানিটার সাথে মিশে কি তৈরি করবে বলতো? পানির সাথে মিশে কি তৈরি করবে? কার্বনিক অ্যাসিড তৈরি করবে, তাই না? H2CO3 কার্বনিক অ্যাসিড তৈরি করবে। ওকে? তাহলে একটা ভৌত দ্রবণ গেল। দুই নম্বরের পরিবহনের কৌশল কি হতে পারে? দুই নম্বরের পরিবহন কৌশল হচ্ছে কার্বামিনো যৌগরূপে। কি যৌগরূপে? কার্বামিনো যৌগরূপে। কেমন? কার্বামিনো যৌগরূপে। কার্বামিনো যৌগরূপে। এখন দেখো তো ভাই একটা কথা আছে এখানে, কার্বামিনো তার মানে আমরা বুঝতেছি কার্বা কথাটা আসছে কার্বন থেকে, মিনো কথাটা কই থেকে আসছে বলতো? অ্যামিনোর সাথে, তাই না? অ্যামিনোর সাথে। তার মানে কার্বন কির সাথে প্রবাহিত হবে বলতো? অ্যামিনো গ্রুপের সাথে। অ্যামিনো গ্রুপ মানে কি বলতো? এই যে বন্ড NH2 এর সাথে মিলে প্রবাহিত হবে। ওকে? তো কার্বামিনো যৌগরূপে কত পার্সেন্ট প্রবাহিত হবে বলতো? কার্বামিনো যৌগরূপে কত পার্সেন্ট? কার্বনের যৌগরূপে টোটাল প্রায় 27% বা 27% পরিবাহিত হবে। এই পার্সেন্টেজ গুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটু উল্লেখ করে দিবা। এখন কার্বামিনের যৌগরূপে কিভাবে পরিবহন হবে সেই কৌশলটা যদি একটু তুমি লিখে দিতে পারো তাহলে ভালো হবে। কি হবে বলতো? আমাদের যে কার্বন ডাইঅক্সাইড থাকবে সেটা কি হবে? এই যে HbNH2 হিসেবে HbNH2 এর সাথে মিলে বা হিমোগ্লোবিন এবং তোমার কার্বামিনো যে গ্রুপটা আছে সেটার সাথে মিলে কি তৈরি করবে বলতো? কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে, তাই না? HbN দিয়ে কি হবে? হাইড্রোজেন। আর এক্ষেত্রে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে COOH। ওকে? সেখান থেকে আলটিমেটলি কি তৈরি করবে? এখান থেকে তৈরি করবো হচ্ছে একদম আমাদের মেইন যৌগটা। কোন যৌগটা? একটু পুনরাবিন্যস্ত হয়ে HbNH3OH অর্থাৎ কার্বামিনো হিমোগ্লোবিন। এটা হচ্ছে কি আমাদের কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিবহনের কৌশল কি হলো? একটা হলো ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট হলো ভাই? ভৌত দ্রবণ রূপে হলো 5%। দুই নম্বরে দিলাম কার্বামিনো যৌগ রূপে হলো কয় পার্সেন্ট? কার্বামিনো যৌগ রূপে হচ্ছে 27%। তিন নম্বরে কি হিসেবে প্রবাহিত হবে? যেটা হচ্ছে মোস্ট কমন বা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাইকার্বনেট হিসেবে। কেমন? সেটা কি হিসেবে? বাইকার্বনেট হিসেবে। ওকে? বাইকার্বনেট হিসেবে প্রবাহিত হবে। আচ্ছা, এখন বাইকার্বনেট হিসেবে কিভাবে প্রবাহিত হবে বলো তো? ফার্স্ট অফ অল বলে রেখে এটা হচ্ছে 65% এর মতো অ্যারাউন্ড, বা 65% বলতে পারো, বা তোমার যে এটা 70% বলতে পারো, যাই হোক। তো বাইকার্বনেট হিসেবে কিভাবে প্রবাহিত হবে? দেখো এটা কিন্তু খুবই সহজ একটা কৌশল প্রবাহিত হবে। যে আমরা জানি যে আমাদের আমাদের কি থাকে বলতো? আমাদের থাকে হচ্ছে একদম যে প্রাথমিক অবস্থায় কি থাকে? কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইড আমাদের যে রক্তরসে বিদ্যমান পানি থাকে সেই পানির সাথে মিশে কি তৈরি করে? পানির সাথে মিশে তৈরি করছে কার্বনিক অ্যাসিড H2CO3। কার্বনিক অ্যাসিডটা যেহেতু একটা দুর্বল অ্যাসিড, সে কি করবে বলতো? উভয়মুখী বিক্রিয়া মাধ্যমে দুর্বল ভাবে বিয়োজিত হয়ে কি তৈরি করবে? একদিকে তৈরি করবে হচ্ছে হাইড্রোজেন আয়ন, আর তৈরি করবে হচ্ছে বাইকার্বনেট আয়ন। কেমন? এই যে হাইড্রোজেন আয়নের বাইকার্বনেট আয়ন তৈরি করলো না, এই বাইকার্বনেট আয়নটা কি করবে জানো? এই বাইকার্বনেট আয়নটা হচ্ছে পরবর্তীতে কার ভিতরে প্রবেশ করবে? এই বাইকার্বনেট আয়নটা প্রবেশ করবে হচ্ছে আরবিসির ভিতরে। হ্যাঁ, লোহিত রক্তকণিকার ভিতরে প্রবেশ করবে। কেমন? ভিতরে প্রবেশ করার মাধ্যমে সে পরিবাহিত হবে। ওকে? আর এই সময় একটা কাহিনী ঘটবে। এই সময় কি কাহিনী ঘটবে? আচ্ছা, সরি, এই যে বাইকার্বনেট যে সৃষ্টি হলো, এই বাইকার্বনেটটা কার ভিতরে যা থাকবে বলতো? এই বাইকার্বনেটটা সৃষ্টি হবে হচ্ছে আরবিসির ভিতরে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটা হবে হচ্ছে আরবিসির ভিতরে। ওকে? পরবর্তীতে যখন আমাদের বাইকার্বনেট পরিবহন যখন আমাদের দেহ থেকে বের হবে, সেই সময় কি হবে? বাইকার্বনেটটা আরবিসি থেকে বের হয়ে যাবে, বের হয়ে চলে আসবে হচ্ছে প্লাজমায়। আর যখন প্লাজমায় চলে আসবে তখন কি হবে বলতো? প্লাজমা চলে আসলে পরবর্তীতে প্লাজমা থেকে আমাদের ফুসফুস হয়ে দেহের বাইরে নিষ্কাশিত হবে। ওকে? তখন আরবিসি থেকে যখন প্লাজমায় বাইকার্বনেটটা বের হবে, তখন যেহেতু নেগেটিভ আয়ন একটা ঘাটতি হবে, দ্যাটস ওয়াই সেখানে আবার কি প্লাজমা থেকে কোন আয়নটা আরবিসির ভিতরে প্রবেশ করবে?
ক্লোরাইডটা প্রবেশ করবে, তাই না? এই মেকানিজমে আমরা অন্যদিন যাবনি, যখন আমরা একাডেমিক্সে ক্লাস নিব তখন ইনশাআল্লাহ এটা সলভ করার চেষ্টা করব। তো এই যে ক্লোরাইড প্রবেশ করার যে প্রক্রিয়া, এটা কি বলি আমরা বলতো? এটাকেই কিন্তু বলা হয় ক্লোরাইড শিফট। ওকে, তো যাই হোক, আমাদের সেটা প্রয়োজন নেই, আমরা যেটা প্রয়োজন সেটা একটু দেখি। যে আমরা কি বললাম, কার্বন-ডাইঅক্সাইড পরিবহনের কৌশলের ক্ষেত্রে বলবো যে কার্বন-ডাইঅক্সাইড কিভাবে পরিবাহিত হতে পারে। প্রধানত তিনটি উপায়ে পরিবাহিত হয়: কিছু ভৌত দ্রবণ রূপে, কিছুটা কার্বামিনের যৌগ রূপে এবং কিছুটা বাইকার্বনেট রূপে। ভৌত যৌগ রূপে পরিবাহিত টোটাল 5%। এক্ষেত্রে কি হয়, যা সরাসরি কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে এবং এভাবে পরিবাহিত হয়। ওকে, তারপরে কার্বন ডাইঅক্সাইড আমাদের যে অ্যামিনো অ্যাসিড থাকে, যে সেই অ্যামিনো অ্যাসিড অ্যামিনো গ্রুপের সাথে বাইন্ড করে তৈরি করে হচ্ছে কি, অ্যামিনো অ্যাসিড গ্রুপের সাথে বাইন্ড করে তৈরি করে হচ্ছে তোমার কার্বামিন হিমোগ্লোবিন। সেই কার্বামিন হিমোগ্লোবিন রূপে কিছুটা পরিবাহিত হয়। তারপরে ম্যাক্সিমামটা পরিবাহিত হচ্ছে বাইকার্বনেট হিসেবে, যে কার্বন ডাইঅক্সাইডটা পানির সাথে মিশে তৈরি করবে কার্বনিক অ্যাসিড। ওকে, এই কার্বনিক অ্যাসিডটা কোথায় থাকবে বলতো? কার্বনিক অ্যাসিডটা আমাদের আরবিসির ভিতরে প্রবেশ করে সেখানে এই যে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন হিসেবে ডিসোসিয়েট হবে বা ভাগ হবে। পরবর্তীতে বাইকার্বনেট আয়নের মাধ্যমে কি হবে, এই আমাদেরটা আমাদের যে কার্বন ডাইঅক্সাইডটা আমাদের রক্তে প্রবাহিত হবে। ওকে, পরবর্তীতে যখন কার্বন ডাইঅক্সাইডটা আমাদের রক্ত থেকে বের করে দেওয়ার প্রয়োজন হবে বা ফুসফুসে যখন আসবে, তখন এই বাইকার্বনেটটা প্লাজমায় চলে আসবে। আর এই যে নেগেটিভ আয়নের ঘাটতি হলে সেটা পূরণ করার জন্য পুনরায় আবার এই যে ক্লোরাইড আয়নটা আরবিসির ভিতরে প্রবেশ করবে। কেমন প্রবেশ করে কি তৈরি করবে বলতো? আরবিসিতে বিদ্যমান পটাশিয়ামের সাথে মিলে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। ওকে ওকে, যাই হোক, এটা নিয়ে আমরা অন্য সময় আলোচনা করবো। তো আমাদের কোশ্চেন ছিল হচ্ছে শ্বসন গ্যাস পরিবহন কোনটা? কার্বন ডাইঅক্সাইড পরিবহনের কৌশল নিয়ে। তো আমরা মোটামুটি এই যে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের কৌশলটা বলে ফেললাম। এইটুক জাস্ট বললেই হচ্ছে তোমার কিন্তু 4 নম্বরের ফুল আনসারটা কমপ্লিট হয়ে যাবে। কেমন? একটু চেষ্টা করবো হচ্ছে এই বিক্রিয়াগুলো লিখে দেওয়া, বিক্রিয়াগুলো লিখবা, পাশাপাশি একটু ইলাবোরেটলি কথাবার্তাগুলো বলে দিবা যেগুলো আমি মুখে বললাম। কেমন? সব তো লিখে দেওয়া সম্ভব না। ওকে, তো এটা করলে মোটামুটি হচ্ছে তোমার ঘ নাম্বার আনসারটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, আমরা মোটামুটি হচ্ছে 4টার মতো সিকিউ সলভ করলাম, তাই না? একটা বরিশাল বোর্ড 2019 সালে আসা কোশ্চেন, আরেকটা ছিল আমাদের আরেকটা ছিল কোথায় আসা কোশ্চেন, আরেকটা ছিল চট্টগ্রাম বোর্ড 2017 আসা কোশ্চেন, একটা ছিল মাদ্রাসা বোর্ড 2019-এ, একটা ছিল ঢাকা বোর্ড 2016-তে, তাই না? এই 4টা কোশ্চেনের মাধ্যমে আমরা মোটামুটি এই অধ্যায় থেকে আসা, বিগত বছরগুলোতে আসা সকল ধরনের বেসিক যে সিকিউ গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা কভার আপ করে ফেলতে পারলাম। কেমন? তো এগুলো ছিল মোটামুটি আজকে ক্লাসে কন্টেন্ট। তো যাই হোক, এই যে 4টা টাইপের সিকিউ পড়ালাম, এই 4 টাইপ সিকিউ, এই টাইপের সিকিউ গুলো একটু দেখবা যারা এবার এসএসসি পরীক্ষা দিবে, এই 4 টাইপের সিকিউ গুলো একটু দেখবা। পাশাপাশি তোমার যে ক আর খ নাম্বারের জন্য যে জ্ঞানমূলক অনুধাবনমূলক কথাগুলো বললাম, সেগুলো একটু দেখলে কিন্তু তোমার এই অধ্যায়ের সিকিউ প্রিপারেশন বা সৃজনশীল প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। কেমন? আচ্ছা, আর বাকি থাকবে এমসিকিউ প্রিপারেশন। সেই এমসিকিউ প্রিপারেশনের জন্য কিন্তু প্রিভিয়াস দিন এই অধ্যায়ের উপর একটা এমসিকিউ ক্লাস হয়েছে, তাই না? এমসিকিউ ক্লাস হয়েছে, যেটা কিন্তু আমরা ইউটিউবে পেয়ে যাবা কিংবা আমাদের গ্রুপে পেয়ে যাবা। একটু সেই ক্লাসটা করে নিও। এই সিকিউ ক্লাস এবং এমসিকিউ ক্লাসটা করলে আশা করি তোমার এই যে মানব সাহিত্যতে যে শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়টা রয়েছে, সে অধ্যায়ে যে সিকিউ গুলো আসে, ফ্রিকুয়েন্টলি যে সিকিউ গুলো আসে বা এমসিকিউ গুলো আসে বা বোর্ড পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে, সেগুলো কিন্তু তোমার আশা করি আর কোনো সমস্যা থাকবে না। কেমন? তো এভাবে আমরা মোটামুটি আজকে ক্লাসের মাধ্যমে, আজকে 14তম ক্লাস ছিল সিকিউ এমসিকিউ সিরিজের। এই 14টা ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করেছি আমাদের যে জুলজির প্রাণীবিজ্ঞানের 1 থেকে 5 নম্বর অধ্যায়ের যাবতীয় সিকিউ এমসিকিউ গুলো যেগুলো বোর্ডে আসে সেগুলো কভার আপ করার। ওকে, 14টা ক্লাসের মধ্যে 5টা অধ্যায় আমরা কভার করেছি। ওকে, তো বাকি যে জুলজি অধ্যায়গুলো তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে, এসএসসি 24 বা পরবর্তী 25, 6 যেটা দেখো না কেন, তো সেটা হচ্ছে 24 এর যে বাকি শর্ট সিলেবাস, সেটা আমি তোমাদের পরীক্ষা শুরু হবে 30 জুন, তার আগে কমপ্লিট করে দিব। কেমন? প্রত্যেকদিন লাইভ ক্লাস হবে, তোমরা একটু ক্লাসগুলো ফলো করিও, আশা করি উপকৃত হবে। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। তোদের মধ্যে সবাই ভালো থেকে সুস্থ থেকো। যে কোনো প্রয়োজনে তোমরা চাইলে আমাদের গ্রুপটাতে জয়েন করতে পারো বা পেজে মেসেজ দিতে পারো, হোয়াটএভার। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য থ্যাঙ্কস আমার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।